আমরা দেখো এখানে তোমাদের আজকে দ্বিতীয় পত্র দিয়ে শুরু করব। এর আগে কিন্তু অনেকগুলো স্লাইড আছে ফার্স্ট পেপারে, বা ফার্স্ট পেপারটা ধরবো হচ্ছে পরে, দ্বিতীয় পত্র ধরবো আগে, কারণ তোমার জন্য দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ বেশি। তোমাদের এই ইউনিটে সায়েন্সের যেসব লিখিত পরীক্ষার প্রশ্ন আসছে এগুলো প্রায় সবগুলোই সেকেন্ড পেপার রিলেটেড। মাঝে মধ্যে ফার্স্ট পেপারের কিছু জিনিসকে গ্রামারে কনভার্ট করে দিছে। ধরো ফার্স্ট পেপারের কোনো টপিকের কোনো একটা শব্দ এখানে নিয়ে এসে বলছে বাক্য রচনা করে দেখাও। বুঝতে পারছো? এখন বাক্য রচনা তো অ্যাকচুয়ালি তোমার আমরা বলি গ্রামাটিক্যালি জিনিস। তো ফার্স্ট পার্টের কিছু জিনিস কাস্টমাইজ করা আছে সেকেন্ড পার্টের জন্য, আদারওয়াইজ সেকেন্ড পার্ট থেকে তোমাদের মূলত সকল কোশ্চেন আসছে প্রায় সবগুলো বছরেই। সারমর্ম, ভাব সম্প্রসারণ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বাক্য রচনা, এই টপিকগুলো বারবার আসছে। আমি এগুলোর একটা সিনপসিস এখানে লিখবো, মানে কি কি মূলত তোমার আসছে বেশি বেশি। বুঝতে পারছো? মানে সারমর্ম, 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 ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ, এগুলো আমার কাছে প্রশ্ন আছে, আমি নিয়ে আসছি আমার ফোনে। ভাই তোমাকে এখানে একটা সামারি দেখাবো এটার উপরে দেখায়া। আমার এখানে বিগত বছরের প্রশ্ন আমি স্লাইডে রাখছি। এটা তো তুমি অ্যাজ এ স্লাইড স্যাম্পল তুমি পাবা। এই যে দেখো, ঢাবির বি এর সারমর্ম রাখছি, ঢাবির বি এর সারমর্ম, তারপরে ঢাবির এ ইউনিটের সারমর্ম, এই যে সারাংশ, মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন হইতে পারে না, এই যে তোমাদের মানব কল্যাণ থেকে আসে 24-25 সারাংশ। তারপরে বিতে বীর সারাংশ আসছে। তারপরে অনুবাদ, অনুবাদের মধ্যে তোমার হচ্ছে এই যে বোর্ডের বি এর অনুবাদ দিলাম, বি এর অনুবাদ দিলাম, তারপরে হচ্ছে আবার সি এর অনুবাদ দিলাম। এবার ভাব সম্প্রসারণ, বি এর ভাব সম্প্রসারণ, এই যে এ এর ভাব সম্প্রসারণ, সবগুলো এ ইউনিটের 1 2 3 4টা। বুঝছো? এগুলো তোমার এতে আসছে। পরের অভাব মনে করিলে চিন্তন যে শস্যের ইত্যাদি। এরপর এখানে আসছে সুশিক্ষিত লোকমাদের স্বশিক্ষিত, আমরা উত্তর সংকেত দিয়ে কিছু সাজেশন দিচ্ছি। অনুচ্ছেদ লিখন কৌশলে যে অনুচ্ছেদ, খুলনা ইউনিভার্সিটির অনুচ্ছেদ দিছি, ঢাবির এ ইউনিট সায়েন্সের অনুচ্ছেদ দিছি, এই যে আবার এর অনুচ্ছেদ দিছি। বুঝছো? সো ভাই তোমাদের দিয়ে দিছি, বাট এখন তোমাকে একটা সিনপসিস আকারে দেখাবো, এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবো আসলে আসছে কি কি, কেমন কেমন আসছে, যাতে করে তুমি একটা স্লাইডে এগুলোকে তুমি দেখতে পারো। এখন তুমি তো জানোই না তোমার পরীক্ষা আসলে কি আসে, কিন্তু তুমি ক্লাস করতে চলে আসছো। তো এ হচ্ছে তোমাদের সিস্টেম আর কি। হ্যাঁ, তুমি জানো না তোমার পরীক্ষায় আসছে কি, বিগত বছরের প্রশ্ন দেখো নাই, না দেখে ক্লাসে বসছো, তাহলে তুমি একদম আনকরা অবস্থায় আছো এখন, তাই না? সো তোমাকে এই জিনিসটা আমার দেখাইতে হবে। এখন চলো আমরা একটু বুঝতে চাইবো যে অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে কি কি, তোমাদের বারবার কি কি আসছে আমি দেখাই তোমাকে। তোমার আসছে হলো, আমি বলবো যে স্পেশাল রিটেন, এ আমরা এখানে দেখবো হচ্ছে কোশ্চেন্স, বিগত সময় কি কি কোশ্চেন্স আসছে। ফর এক্সাম্পল 19-20 সেশন আসছে হচ্ছে প্রথমত সারমর্ম। আমি সারমর্মগুলো লেখার চেষ্টা করি। দেখো এখানে দেখাবো হচ্ছে সারমর্ম। তাইলে এই যে সারমর্ম আসছে কখন? 19-20 সেশনে। আচ্ছা, সারমর্ম অথবা সারাংশ, তাই না? তোমার একদম সিনপসিস দেখাই দিব। 19-20 আসছে। আচ্ছা, এটাকে আমি একটু ডান পাশে লিখতে পারি না? আবার এই টানটাও আমি আর একটু ডানে দিতে পারি, বাইরে দিতে পারি, মানে জায়গাটা আমি কমাই দিতে পারি। ওকে, আসছে হলো তোমার সারাংশ সারমর্ম কত সেশন? 19-20 সেশনে আসছে। ওকে, যদি আমি ব্যাক এন্ডে যাই, মানে এর আগের সেশন দেখি, 20-21 যদি দেখি, তখনও আসছে সারাংশ, তখন আসছে সারমর্ম। ঠিক আছে, এখানে সারাংশ, এখানে সারমর্ম, 20-21। ঠিক আছে, এটা হলো সারাংশ, এটা হলো সারমর্ম। আচ্ছা, তারপরে তোমার 20-21 সেশন, এর আগে এই ইউনিট 21-22 সেশনে এমন কিছু আসে নাই, সারাংশ সারমর্ম আসে নাই। তারপরে 22-23 সেশনে সারাংশ সারমর্ম আসে নাই। 23-24 সেশনে সারাংশ সারমর্ম আসে নাই। এরপরে তোমার হচ্ছে 24-25 সেশনে সারাংশ আসছে। 24-25 সেশনে আসছে হচ্ছে সারাংশ। মনোযোগ দাও, তোমার বিরাট উপকার করে দিচ্ছি আমি, তুমি চিন্তা করতে পারবে না আমি তোমার কি উপকার করতেছি এখন এই মুহূর্তে। ঠিক আছে, তোমার অন্তর্চক্ষু খুলে যাবে গো। এরপরে আসো, এখানে দিব হচ্ছে ভাব সম্প্রসারণ।
তোমার ভাব সম্প্রসারণ কতবার আসছে আসো একটু দেখাই তোমাকে। ভাব সম্প্রসারণ আসছে হচ্ছে তোমার 19-20 সেশনে একবার আসছে, 19-20 সেশনে একবার আসছে ভাব সম্প্রসারণ। তারপরে তোমার হচ্ছে আবার আসছে 20-21 সেশনে তোমার ভাব সম্প্রসারণ আরেকবার আসছে। মনে হচ্ছে এটা মিস যাবে না রে পাগলা। এরপরে আবার 20-21 সেশনের পরে তোমার 22-23 সেশনে আরেকবার আসছে। এরপরে ভাব সম্প্রসারণ 23-24 সেশনে আরেকবার আসছে, 23-24 সেশনে ভাব সম্প্রসারণ আরেকবার আসছে। আচ্ছা 24-25 সেশনে সারাংশ বানান না আর আসে নাই, তাহলে 4বার আসছে ভাব সম্প্রসারণ। বুঝতেছো কথা? এবার আসো বাক্য রচনা আসছে কিনা আমরা একটু দেখি। বাক্য রচনা আর কি আসছে অ্যাজ ইউজুয়াল, বেশি যদি এসে থাকে আরেকটা আছে হলো বাক্য রচনা। বাক্য লিখো বা বাক্য রচনা, ঠিক আছে? কখনো বলছে 6টা বাক্য লিখো, কখনো বাক্য রচনা, এই টাইপের কিছু কোশ্চেন আসছে। হ্যাঁ, বাক্য রচনা। সরাসরি শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলছে, কখনো কখনো বলছে সরাসরি যে অমুক জিনিস নিয়ে টপিক নিয়ে 6টা বাক্য লিখো। তো 19-20 সেশনে বাক্য রচনা আসছে, 19-20 সেশনে বাক্য রচনা আসছে। ওকে, এর আগে তাইলে 20-21-এ বাক্য রচনা আসছে। হ্যাঁ, 5টি বাক্য লিখো সুবর্ণ জয়ন্তী নিয়ে, এখানেও আসছে। তাহলে 20-21 চিন্তা করতে পারতেছো? আচ্ছা, তার আগে যদি বলি হচ্ছে তোমার 21-22 সেশনে, 21-22-এ এখানে তোমার হচ্ছে পারিভাষিক শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলছে। দ্যাট মিন্স এখানেও বাক্য আসছে, আবার শিষ্টাচার দিয়ে বাক্য আসছে, মানে এখানে 2বার আসছে। ভাবতে পারো 21-22 সেশনে বাক্য আসছে 2বার। একবার পারিভাষিক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলছে, আবার শিষ্টাচার দিয়ে বাক্য তৈরি করতে বলছে, মানে অনুচ্ছেদ টাইপ বাক্য আর কি। ঠিক আছে, তুমি অনুচ্ছেদই বানাইবা। এরপরে প্লাস্টিক দূষণ নিয়ে 22-23 সেশনে আবার আসছে বাক্য, 22-23 সেশনে। এ হলো 22-23, এখানে আবার আসছে। এবং আরেকবার আসলে তোমার 23-24 সেশনে বাক্য গঠন করো, পরিভাষা যুগে বাক্য গঠন করতে বলছে। এরপর আবার তোমার হচ্ছে হ্যাঁ পরিভাষা যুগে বাক্য রচনা আসছে, এখানে 23-24 সেশনে। এটা কি একেবারে মহামারী লাগাই দিলনি কোন কথা? এরপরে 24-25 সেশনে সারাংশ প্রমিত বানান সংজ্ঞা আসছে, বানান আসছে, আর আসে নাই এই। আর এরপরে যদি বলি অন্যান্য, অন্যান্য হিসাবে তোমার আসছে হচ্ছে বারবার বানান, তোমার উপসর্গ দিয়ে বাক্য বা শব্দ তৈরি করতে বলছে, তারপরে অনুচ্ছেদ শুদ্ধ করতে বলছে, বুঝছো? অনুচ্ছেদ শুদ্ধিকরণ করতে বলছে। তারপরে তোমার হচ্ছে কিছু ব্যাকরণিক সংজ্ঞার্থ নিছে, স্পৃষ্ট ব্যঞ্জন, ঘোষ ব্যঞ্জন, এই টাইপের ব্যাকরণিক সংজ্ঞার্থ জানতে চাইছে। তারপরে আর কি আসছে দেখো, অনুচ্ছেদ রচনা, ভাব সম্প্রসারণ। যেহেতু বাক্য দিয়ে অনুচ্ছেদ, আমরা তাও অনুচ্ছেদ কথাটাকে এখানে নিব, অনুচ্ছেদ রচনা জিজ্ঞেস করছে। তারপরে আসছে হলো তোমার, আর যদি ম্যাক্সিমাম দেখি আর কি বাক্য 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 না, আর কি আসছে এখানে, আসছে হলো তোমার মুক্তিযুদ্ধ নিয়ে বাক্য, অনধিক 6 বাক্যে ভাব সম্প্রসারণ, সারমর্ম ইত্যাদি। তাইলে বলতে গেলে আমরা তোমার যে কোশ্চেনগুলো আসছে যেমন আসছে তার একটা নমুনা ভাই তোমাদের দেখাই ফেলছি। জাস্ট এই স্লাইডটা একটা স্ক্রিনশট দাও। আমি ফ্রেমের বাইরে যাচ্ছি, আমি ফ্রেমের বাইরে গেলাম। হ্যাঁ, অন্য ভার্সিটি এর কোশ্চেন কোথায়? যেখানে বাংলা আসেই আছে তোরে অয়ন মিত্র, দিছি ভাইয়া দেখাচ্ছি, খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন আছে এখানে। একটা স্ক্রিনশট নাও। সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ, বাক্য রচনা, অন্যান্য ইত্যাদি। ঠিক আছে, তাইলে ডান নিছো? ডান। এরপর মাসফিয়া বলছে ভাব সম্প্রসারণ তো বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ আমার শোনা ভাইয়া, বানিয়ে তো দিবা, নাম্বার তো আর পাইবা না। সারা জীবন তো বানাই দিছো, তুমি একজন রবীন্দ্রনাথ, লেডি রবীন্দ্রনাথ। বানায় দিয়া নম্বর কম আসে, বানায় দিলে তার আগে স্টাডি করা লাগে। তুমি বানাই দিবা, স্টাডি করে দিবা।
মানে আমি তোমার এটা বোঝাচ্ছি, তুমি মুখস্থ করে হুবহু লিখবা না কখনোই, তুমি বানাই দিবা। কিন্তু বানাই দেওয়াটা আমরা নর্মালি যে অর্থে ব্যবহার করি, যে আগে থেকে পড়ার দরকার নাই, আসবে তারপরে ধামধুম মায়েরা দিমু একটা, ধর তক্তা মার পেরেক, না এটা না, বানাই দিবা। তুমি মুখস্থ দিও না, তবে এটার উপরে তোমার স্টাডি থাকা লাগবে। প্রচুর স্টাডি থাকলে ওই জায়গার লেখাটা সুন্দর হবে। বাট আমরা আমাদের মধ্যে ইনস্টল করে নিছি, ব্যাপার না, আসলে বানায় দিয়ে দিব। এই আইডিয়াটা খারাপ। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? এই আইডিয়াটা মারাত্মক লেভেলের খারাপ। তো আশা করি তোমাকে এখানে একটা বেসিক আইডিয়া তোমাদের দিতে পারছি আমি। এখন দেখো, তাহলে তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, বেসিক্যালি আমি দেখতেছি বাক্য রচনা ইম্পর্টেন্ট, বাক্য রচনা উচ্ছেদ আকারেও আসছে। এরপরে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ভাব সম্প্রসারণ, এরপরে হচ্ছে তোমার সারমর্ম সারাংশ, আর বানান শুদ্ধি আসছে, উপসর্গ থেকে প্রশ্ন আসছে, অনুচ্ছেদ শুদ্ধ করে দাও মানে প্রয়োগ উপপ্রয়োগ থেকে ধরছে, সংজ্ঞার্থ মানে হচ্ছে গ্রামাটিক্যাল টপিক থেকে জিজ্ঞেস করছে এটা কি ওইটা কি, উপসর্গ কাকে বলে, ঘোষ ব্যঞ্জন কি, স্পৃষ্ট ব্যঞ্জন কি, টাইপ, এগুলোর নাম হচ্ছে সংজ্ঞার্থ আর হচ্ছে অনুচ্ছেদ। তাহলে আইডিয়া পাইছো ভাই? এখন তোমাদের এই আইডিয়ার উপরে ধরে ধরে বিগত বছরের প্রশ্ন দেখাবো, ব্যাকরণিক কিছু সংজ্ঞার্থ বোঝাবো, কিছু গ্রামার দেখাবো, সম্ভাব্য গ্রামার, তারপরে বানান কিভাবে কি করবো, মানে অর্থাৎ তোমার একটা সার্বিক আইডিয়া আমি এগুলোর উপরে ধরে ধরে দিয়ে দিব, এবং কোনটা কিভাবে ভালো করে লিখতে হয় সেটা দেখাবো। দেখে আমরা ফার্স্ট পেপারে যাবো লাস্টে। ফার্স্ট পেপার তোমার জন্য কোন জায়গা থেকে কিভাবে প্রাসঙ্গিক, এবং এটা ফার্স্ট পেপার এমনকি তোমাকে এমসিকিউতে কিভাবে হেল্প করতে পারে, সে আলোচনা দিয়ে আমরা ক্লাস শেষ করব। বুঝছো এবার? তাহলে আজকের ক্লাসের রোডম্যাপ বুঝছো? মানে একটা টোটাল ক্লাস যেখানে তোমার রিটেনের উপরে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য ভাইয়া চেষ্টা করব। ওকে, এখন আসো আমরা ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী, সংজ্ঞার্থ এবং দৃষ্টান্ত। এখান থেকে প্রথমত কিছু আলোচনা আমরা শুরু করি, যদি ব্যাকরণ থেকে সংজ্ঞার্থ ধরছে। বুঝছো না বুঝো নাই? বাক্য রচনা কিভাবে করতে হয়, বা এটা আসলে কি জিনিস, যে বানান আসছে, সংজ্ঞা চাইছে, স্পৃষ্ট ব্যঞ্জন, উপসর্গ, জটিল বাক্য কি জিনিস, অপিনিহিতি কি জিনিস, এগুলো সংজ্ঞা চাইছে। ডিরেক্ট তোমাকে সংজ্ঞা লিখে দিতে হবে, কোনো মায়া দয়া নেই। তারপরে তোমার এখানে গ্রামার থেকে উপসর্গ যুগে শব্দ তৈরি করতে বলছে, বুঝতে পারছো? তারপরে তোমার হচ্ছে গিয়ে আরেক জায়গায় তোমার বলছে হচ্ছে বাক্য রচনা করো, বাক্য রচনা করো, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। এরপর নদী শব্দের 5টা সমার্থক শব্দ চাইছে। ওরে আল্লাহ, মানে তুমি যে কি পড়বা আর কি বাদ দিবা নিজেও বুঝবা না। বিপরীত শব্দ চাইছে, আসমান, স্থূল বুদ্ধি, কাল্পনিক, এগুলার বিপরীত শব্দ চাইছে। ঠিক আছে, তো আমরা ব্যাকরণের সংজ্ঞার্থ দিয়ে তোমাদের সাথে শুরু করতে চাই। আসো, ফার্স্ট অফ অল আমরা শুরু করব হচ্ছে বানান দিয়ে। আমরা বানানের কিছু বেসিক জিনিস শিখে নিই আগে। হ্যাঁ, বানান কিভাবে কি করা লাগে তোমরা পিডিএফ নামাইতে পারবা। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতির একটা পিডিএফ বই আছে। তোমরা তো বানান তোমাদের বই থেকে পড়ো, আমরা আমাদের স্লাইডে দিয়ে এখান থেকে পড়ো, বা অনেকে অনেক ধরনের বই তোমরা কিনে নিছো, যে কোনো জায়গা থেকে পড়তে পারবা, কোনো সমস্যা নেই। তবে আমি তোমার সাজেস্ট করব বানান, এখান থেকে বানান তোমরা আমার কাছাকাছি থাকলে আমার কাছে ওই বইয়ের পিডিএফ আছে, আমি তোমাদের দিয়ে দিতাম। কাছাকাছি তো নাই, তো দিতে পারছি না। তো বানান বাংলা একাডেমির, এটা দিয়ে আমরা সব বইতে এই নিয়মগুলো ইউজ করি, ওই বই থেকে ইউজ করি। তুমি ওই বইটাই পড়বা। বইটার নাম হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। এই যে এটা পিডিএফ নামাই নিবা, বাংলা একাডেমির ওয়েবসাইটে গেলে পাওয়া যাবা সুন্দর করে। এটা বানায় পড়বা। এখন সব বানান থেকে আমরা আসলে কি করতে পারি, কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্নগুলো ধরে, আমরা এরকম কিছু চমৎকার ভালো কিছু রুলস আমরা এখান থেকে দেখে নিব। যেমন একটা রুলস থেকে ধরে যে দেখো, প্রতিযোগী, এটা দীর্ঘ ইকার, বাট তা যুক্ত হওয়ার সাথে সাথে এটা হয়ে যায় প্রতিযোগিতা, এরকম। আচ্ছা, তারপরে ধরো এরকম সহযোগী, তা যুক্ত হয়ে হয়ে যায় সহযোগিতা, রস্বইকার, ব্যাখ্যা দিলেই বুঝবা। তারপরে যেমন ধরো এখানে হচ্ছে মন্ত্রী, দীর্ঘ ইকার, এরপরে এখানে হচ্ছে সভা, তখন কি হয়ে যায়, রস্বইকার দিয়ে হয়ে যায় মন্ত্রী সভা। এরপরে ধরো এখানে আছে হচ্ছে
কৃতি দীর্ঘইকার, কৃতি বানানে আমরা জানি কৃতি বানানে দীর্ঘইকার। তো এই হলো কৃতি, কিন্তু তার সাথে ত যুক্ত হইলে তখন হয়ে যায় হচ্ছে কৃতিত্ব। তারপরে যেমন ধরো হচ্ছে প্রাণী দীর্ঘইকার, তার সাথে ধরো জগৎ যুক্ত হইলে জগৎ, তখন হয়ে যায় হচ্ছে রস্বইকার, প্রাণী জগৎ। এখন এই যে রস্বইকার গুলো হয়ে গেল, কেন হয়ে গেল? বানানের নিয়মে বলছে ইন প্রত্যয়ন্ত শব্দের শেষে এই যে প্রাণী, কৃতি, মন্ত্রী, সহযোগী, প্রতিযোগী, এগুলো ইন প্রত্যয়ন্ত শব্দ, অর্থাৎ প্রাণযোগ ইন প্রাণী, এই আর কি। তো ইন প্রত্যয়ন্ত শব্দের শেষে তুমি যদি শব্দকে আবার বাড়াও সমাসের দ্বারা অথবা প্রত্যয়ের দ্বারা, আমি প্রাণী জগৎকে সমাস দিয়ে বাড়াইছি, প্রাণী বিষয়ক জগৎ, প্রাণী জগৎ। তুমি যদি প্রত্যয় যুক্ত করো, কৃতির পরে প্রত্যয় দিছ ত, কৃতিত্ব, মন্ত্রী বিষয়ক সভা, মন্ত্রীর সভা, অর্থাৎ তোমাকে বোঝাতে চাচ্ছে যে ইন প্রত্যন্ত শব্দের শেষে তুমি যদি সমাস দ্বারা অথবা প্রত্যয় দ্বারা কোনোভাবে ওই শব্দটাকে বাড়াও, লম্বা করো, নতুন শব্দ রূপান্তর করো, তখন এখানে যে শেষে সবার লাস্টে যে এখানে একটা দীর্ঘইকার ছিল না, এই যে দীর্ঘইকার, এই দীর্ঘইকারটা রস্বইকারে রূপান্তর হয়ে যাবে। এই যে দেখো রস্বইকারে রূপান্তর হয়ে গেছে, বুঝছো? এই হচ্ছে সিস্টেম। তো আমি তোমাদেরকে যখন পড়াই নর্মালি আমি এই রুলস ভাষিকভাবে ব্যাখ্যা করি না, সহজ করে বলি। সহজ করে কিভাবে? কোনো শব্দের শেষে দীর্ঘইকার আছে, ওই শব্দকে তোমরা যদি লম্বা করো তখন সেটাকে রস্বইকার বানাই দিবা, শেষ। কোনো শব্দের শেষে দীর্ঘইকার, সেটা লম্বা বানাইছো, তোমরা দীর্ঘইকারে রস্বইকার বানাই দিবা। তবে হ্যাঁ, মনে রাখবা কিছু পার্টিকুলার ক্ষেত্র আছে, ওই জায়গায় এই সিস্টেম চলে না। তবে মনে রাখো নারীত্ব, তারপরে তোমার হচ্ছে সতীত্ব, তারপরে হচ্ছে কুমারিত্ব। নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব কি করা যাবে না রে পাগলা? নষ্ট করা যাবে না রে, নষ্ট করা যাবে না। কিভাবে? আসো আমরা লিখি। এই হলো নারী, তারপরে হলো তো সমান সমান কি, এই হলো নারীত্ব, যা আছে তাই। এরপরে হলো তোমার এই হলো সতী, তারপরে ধরো তো, যা আছে তাই, এখানে কোনো মাতব্বরি নাই, সতীত্ব। তারপরে হলো ধরো কুমারী, তারপরে হচ্ছে তো সমান সমান কি, কুমারিত্ব, যা আছে তাই, কোনো মাতব্বরি নাই। কেন? কারণ নিয়মটা হলো এই, তৎসম স্ত্রীবাচক শব্দে, তৎসম স্ত্রীবাচক শব্দে, তৎসম স্ত্রীবাচক শব্দে সর্বদা দীর্ঘ স্বর হয়। সর্বদা কি স্বর হয়? সর্বদা দীর্ঘ স্বর হয়। তৎসম স্ত্রীবাচক শব্দ সর্বদা দীর্ঘ স্বর হয়। এই যে এটা হলো রুলস, শেষে যেটা বলে দিছি, শব্দটা তৎসম হওয়ার কারণে এবং স্ত্রীবাচক হওয়ার কারণে এখানে দীর্ঘস্বরী হবে, এখানে কোনো হ্রস্বস্বরের ব্যবহার হবে না। এই হচ্ছে কথা। এই নারী, সতী, কুমারী এগুলো তৎসম শব্দ, এবং এগুলো নারীবাচক, এবং এগুলোতে সবসময় দীর্ঘস্বর হয়। বুঝে থাকলে ভাই একটা ডান বলো চ্যাট বক্সে। ভয়ঙ্কর লেভেলের রুল এটা, অনেক মাস্টার এই জায়গায় আটকায় যায়, বুঝছো না? আমি দেখি তো অনেক জায়গায় অনেক কিছু। একটু বলো ডান কিনা, বলো বুঝছো কিনা। ডান। এই নিয়মটা মনে রাখো, ঠিক আছে? এটা একদম একটা তোমার মানে লিভার নিয়ম আর কি, কলেজা টাইপ নিয়ম, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এরপরে একটা জিনিস মাথায় রাখবা, বানানে তোমার কাজে লাগবে। বানান থেকে আমি জাস্ট কিছু চুম্বক জায়গায় দেখাচ্ছি, যেগুলার বাইপাস বাইপাস রুল আছে, মনে রাখবা। বাইপাস রুলগুলো খুব খারাপ। তুমি জানো একরকম, বাট এটার একটা বাইপাস আছে, তুমি জানো না, ওই বাইপাস থেকে ধরে। এখন তুমি তো জানতা, ধরো এটা জানতা তুমি যে এখানে রসই দীর্ঘই থাকলে রসই হয়ে যাবে, এই পর্যন্ত জানো, বাট এটার বাইপাস হচ্ছে ওইটা। বাইপাস রুলে তোমার প্রশ্ন করার সম্ভাবনা বেশি। তুমি জানবা যে নারীত্ব, ও আল্লাহ আল্লাহ কাউসার ভাই শিখাইছে দীর্ঘইকার তাহলে রসইকার হয়ে যায়, তাহলে নারী ওই জায়গায় দিয়ে দিমু রসইকার বানায়। ওই বাইপাস রুল, বাইপাস রুলে প্রশ্ন ধরে। ঠিক একটা বাইপাস রুল হচ্ছে এমন, ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, নারীর অন্য কিছু বললে পুষ্পিতা, অন্য কিছু বললে ওই শব্দ যদি আবার রসইকার দীর্ঘইকারের মামলা থাকে, তারপরে সেটা যদি তোমার সংস্কৃত হয়, তাইলে না হবে রে পাগলা। অবলা বলছো, কামিনী বলছো, হ্যাঁ, তুমি হচ্ছে এরকম যদি শব্দ, রমণী বলছো, তোমাকে দেখতে হইব যে কোন শব্দে আছে কোন শব্দে নাই। রমণীর মধ্যে হবে রমণী, রমণীত্ব, তাই না?
কিন্তু অবলার মধ্যে কি হবে? অবলা তো আর তোমার দীর্ঘ স্বর না, আ ধ্বনি আসছে এখানে, রস্বই দীর্ঘই নেই। সো অবলায় তুমি চিন্তা করতে পারবা না, রমণীতে পারবা, রমণী, রমণীত্ব এখানে পারবা। পুষ্পিতা, মাথায় গেছে? এই কই রে, বাসতে পেরেছ? ওকে, এখন আসো পরবর্তী পার্টে আমরা চলে যাব। বিসর্গ নিয়ে একটা মামলা আছে। বিসর্গ কই হবে, কই হবে না, কেন হবে, কেন হবে না। লেখো, দেখবা এই জায়গায় দেখো যে শব্দের শেষে, শব্দের শেষে বিসর্গ হবে না, শব্দের শেষে বিসর্গ হবে না। আর শব্দের শেষে যদি বিসর্গ না হয় তাহলে হবে কই? শুরুতে হবে না, শুরুতে তো আর হয় না, এটা পরাশ্রয়ী জিনিস। তাহলে হবে কোথায়? মাঝখানে। শব্দের শেষে বিসর্গ হবে না, তাহলে হবে কই? হবে শব্দের মাঝখানে। তো শব্দের মাঝখানে যদি হয়, আসো এই কথাটা আবার বলি, যে শব্দের মাঝে বিসর্গ হবে, শব্দের মাঝে বিসর্গ হবে, মাঝে হবে। আচ্ছা, পরে বলতেছি না 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 না, শেষে হইতে পারে। দ্যাটস এ পয়েন্ট। কেমনে? হ্যাঁ, এইবার হলো শব্দের শেষে বিসর্গ হবে না, শব্দের মাঝে বিসর্গ হবে। এবার বাইপাস রুল, এই হলো বাইপাস, যেখানে তোমার আটকাবে। মাঝে হবে। আচ্ছা, মাঝের উদাহরণ লিখে নিই। মাঝের উদাহরণ যেমন ধরো হচ্ছে তুমি দুঃখ পাইছো, দুঃখ এই যে মাঝখানে হয়েছে। তোমার মনোকষ্ট, এই যে মনোকষ্ট মাঝখানে বিসর্গ হয়েছে, রাইট? ওকে, এখন যদি শেষে হইতে হয়, দেখো এরপরে বাইপাস বলবো, তবে শব্দটি যদি আবেগ হয়, আবেগ, শব্দটি যদি আবেগ শব্দ হয়, তবে এর শেষে বিসর্গ হতে পারে। তবে এর শেষে কি হইতে পারে? বিসর্গ হইতে পারে। কেমনে হইতে পারে? আসো প্রমাণ দেখাই। যেমন আমরা অনেকে এই যে আহ শব্দটাকে এরকম বলি, আহ কি শান্তি, এই কথাটা কি কেউ যদি চায়, আহ কি শান্তি এমনি লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে ধরো কেউ জন বললো, উহ আজকে কি গরম, এই কথাটা কেউ চাইলে বিসর্গ দিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। কেউ মনে করে বললো, বাহ কি সুন্দর পাখি, এই কথাটাকে সে বিসর্গ দিয়ে লিখতে পারবে, কোনো অসুবিধা নাই। দ্যাট মিনস তুমি এখান থেকে আরেকটা বাইপাস পাইছো। সেই বাইপাস হচ্ছে এই, মনে রাখবা, বিসর্গ এর উচ্চারণ হ এর মতো। বিসর্গ এর উচ্চারণ, বিসর্গ এর উচ্চারণ কিসের মতো? হ এর মতো। বিসর্গের উচ্চারণ হ এর মতো। তাহলে বাহ, হর উচ্চারণ এই যে বিসর্গ, উহ উচ্চারণ কি? বিসর্গ। আহ এই যে হর উচ্চারণ কি? বিসর্গ। এটা আবার অনেকে আলাইহিস সালাম মনে করে না, আলাইহিস সালাম মনে করো না। আবার শব্দ সংক্ষেপের জন্য বিসর্গ নয়, ডট ব্যবহার হয়। নাও আরেকটা বাইপাস নাও। এখন তো অনেকে মনে করে আদম আলাইহিস সালামের নাম লিখছে কাউসার ভাই, না, এটা হলো শব্দ সংক্ষেপের জন্য বিসর্গ নয়, ডট আসে। শব্দ সংক্ষেপণে বিসর্গ নয়, বিসর্গ নয়, ডট বসে, ডট। এর মানে তুমি যদি আদম আলাইহিস সালামের নাম লিখতে চাও, আলাইহিস সালাম, এরকম ডট দিবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ লিখি, তাই না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এরকম করে কি দিতে হয়? ডট দিতে হয়। যদিও ফকিহদের মতামত, ম্যাক্সিমাম ফকিহ শাস্ত্রের বড় বড় মুহাদ্দিস মুফাসসির বলেছেন দরুদের ব্যাপারে কৃপণতা না করা, সংক্ষিপ্ত না করা, আর কি পুরোটা লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উত্তম। তবে এটাকে হারাম বলেননি তারা। তো এরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আদম আলাইহিস সালাম ডট। আমরা ধরো অনেকের নামে শেষে মোহাম্মদ, এই মোহাম্মদ সরি শুরুতে এই যে এরকম ডট। কিন্তু আমাদের মনে হয় বেশিরভাগ আমাদের নাম বা বড়দের নামের মাঝে মোহাম্মদ আমরা বিসর্গ দিয়ে দেখি না। কোনো কিছু সংক্ষিপ্ত করার জন্য বিসর্গ নয়, ডট বসে। তাহলে এক জায়গায় তুমি কতগুলা রুল পাইছো, এখন হিসাব করে দেখো, দেখো। আর এই যে বাহ, এটা দিয়ে তো তুমি কবিতাও পড়ছো, যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বা বুঝি, কিসের তবে ভজন হবে। এই জায়গায় এক জায়গায় গিয়ে বলছে ক্ষীর কদলি, তারপরে জিজ্ঞেস করছে বাহ কি ফলার, সবজি কলার, সরি সবরি কলার। এই বাহ কি ফলার, এই বাহ কথাটা ওখানে এইভাবে লেখা। আমার বিশ্বাস কথা না হলে আমার কথা, এখন গুগল থেকে কবিতা বের করে দেখো। ফলাহার মানে ফল দিয়ে আহার করানো। তো বলছে বাহ কি ফলাহার, ওই ফলাহারটা সংক্ষিপ্ত হচ্ছে ফলার, বাহ কি ফলার, ওই বাহ শব্দটা এইভাবে লেখা।
এখন দেখো না বের করে, ভাই ঠিক বলছি নাকি? বুঝছো? মুসাম্মত, মুসাম্মত লিখলে স না দন্ত সদে লিখবা, লিখে ডট দিবা। তাহলে একটা রুলে কতগুলো বাইপাস পাইছো বলো? মনে থাকবে না ভুলে যাবা? ভুলে গেলে আমি কি করব? বিসর্গ কোথায় বসে, কেন বসে, কিভাবে বসে শিখলাম। বিসর্গের উচ্চারণ কার মতো শিখলাম। বিসর্গ যে শব্দ সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে ব্যবহার হয় না, এটার ব্যবহার নাই, জায়েজ নাই, এটা শিখলাম। সংক্ষিপ্তকরণের জন্য ডট বসে, এটা শিখলাম। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা বানান থেকে দুইটা খুব মারদাঙ্গা রুল শিখে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা সামনে বাড়ি। উপসর্গটা তোমাদের ওটা দেখায় দেই। উপসর্গ আসলে কি জিনিস, কি হয় এটা দিয়ে, তাই না? এখান থেকে উপসর্গযোগে শব্দ গঠন একাধিকবার আসছে। উপসর্গকে ইংরেজিতে কি বলে একটু আমাকে চ্যাট বক্সে লিখে দাও তো। উপসর্গকে ইংরেজিতে কি বলে একটু চ্যাট বক্সে লিখে দাও। রানী বানান কি ভুল? ভাইরে মুন্না, রানী এখন দন্তন্য রস্বইকার দিয়ে লিখে। বাংলা একাডেমি রানীকে দন্তন্য রস্বইকার দিয়ে লিখে, মানে আধুনিক বানানের নিয়মে। ওকে, তন্নি বলছে, লিনা বলছে, তন্নি বলছে প্রিফিক্স, লিনা বলছে সাফিক্স। ওকে, প্রিফিক্স বাঁধন, সিয়াম সাফিক্স, আরিফা প্রিফিক্স, ঐশী প্রিফিক্স। তোদের নিজেদের মধ্যে মনে হচ্ছে মারপিট লেগে যাবে, আমি ঠেকাবো কেমনে? উপসর্গকে ইংলিশে প্রিফিক্স বলে, প্রত্যয়কে সাফিক্স বলে। যেটা উপসর্গ, যেটা উপসর্গ এটাকে ইংলিশে বলা হয় প্রিফিক্স, আর যেটা প্রত্যয় এটাকে ইংলিশে বলা হয় সাফিক্স। এটা আগে মাথায় রাখবা, ঠিক আছে? এটা এখনই বলো, ঠিক বুঝছো নাকি বলো? উপসর্গ আগে বসে, তো আগে বসে এটা প্রে হবে, প্রে, প্রে মানে আগে না। আমরা এটা প্রি বলে, যদিও প্রিপোজিশন প্রিফিক্স উচ্চারণটা ঠিক নাই, এটা প্রিপোজিশন হবে না, এটা হবে প্রিপোজিশন। এটা প্রিফিক্স না, এটা উচ্চারণ হবে প্রিফিক্স। তোমরা ভাই আবার ইংরেজি পড়ানো শুরু করছে। ভাই ইংরেজি একটু একটু জানি তো, একসময় পড়াইতাম। আমার শিক্ষকতার জীবনে শুরু হয়েছিল ইংলিশ দিয়ে। আমি প্রথম 4 বছর ইংলিশ পড়াইছি, তারপরে আসছি বাংলা পড়াইছি, এরপরে 18 সাল থেকে আবার জিকে পড়ানো ধরছি। অ্যাজ ইফ আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, যেহেতু জিকের সাথে আমার চলাফেরা আছে, বুঝতেই পারো। এটাই আমার সাবজেক্ট বেসিকলি। আর বাংলা আমার প্রিয় জায়গা, ভালো লাগার জায়গা, আবেগের জায়গা। আমি বলি জিকে আমার সংসার, বাংলা আমার পরকীয়া। আর ইংরেজি ছিল আমার টিচিং লাইফের প্রথম দিকের অস্তিত্ব। পরে এটা ছেড়ে দিছি। ঢাকায় যখন পড়ানো শুরু করছি, আর বাংলা পড়ানো শুরু করছি আর কি। এলাকায় তখন ইংলিশ পড়ায় আসছি, ঢাকায় এসে টিউশনই পড়াইছি ইংরেজিতে। ওকে, বুঝতে পারছো? আর রাষ্ট্রবিজ্ঞান পড়ছি মানে তো বই টই, পরীক্ষা টরীক্ষা এগুলাতে ইংরেজি আছে, বুঝতেই পারো। যাকগে, সেটা আসে এখন আমার অতীত। এখন আসো আমরা উপসর্গ নিয়ে যদি আলাপ দেই, আমরা কি করব। উপসর্গ আসলে কি করে বলতো? উপসর্গ আসলে আমাদের ভাষায় নতুন শব্দ তৈরি করে। উপসর্গ আমাদের ভাষায় কি করে বলো? নতুন শব্দ তৈরি করে। যেমন আমি এই উদাহরণটা প্রচুর ইউজ করি, তোমরা জানো যারা আমার কাছে আগে ক্লাস করছো। এখানে এমন আছো যারা প্রোগ্রামে আসার আগে আমার সাথে আগে ক্লাস করছো, উদ্ভাসের কোনো ফ্রি ক্লাসে বা এরকম, মানে কত ভর্তি হওয়ার আগে অফিসিয়ালি উদ্ভাসের কোনো ফ্রি ক্লাস, মাস্টার ক্লাস, ইউটিউব, সাবজেক্ট রিভিউ, এনিবডি? আমি অনেকবারই করছি। পুষ্পিতা, মাইশাত করেছো, ওকে, উদিতা করছো, আচ্ছা ঠিক আছে। ওকে, আসো। এই হার কথাটার একটা পার্টিকুলার অর্থ আছে। অর্থাৎ হার মানে অলংকার, মানে গলার হার। এটা গান আছে, আমার গলার হার খুলে নেও গো ললিতে, রাধাকৃষ্ণের প্রেম নিয়ে। এই হার মানে হচ্ছে শতকরা, শতকরা মানে হচ্ছে সহজ কথা পার্সেন্টেজ, অলংকার শতকরা। আবার এই হার শব্দের অর্থ হচ্ছে পরাজয়।
পরাজয়। তাহলে আমি হার কথার তিনটা অর্থ পাইলাম, অলংকার পাইলাম, শতকরা পাইলাম, পরাজয় পাইলাম, তিনটা অর্থ পাইলাম। এখন আসো হারের আগে আমরা যদি প্রযুক্ত করি, এখানে হবে হলো প্রহার। আমি যদি এখানে উপযুক্ত করি, এখানে হবে হইল উপহার। আমি যদি এখানে পরিযুক্ত করি, এখানে হবে হইল পরিহার। আমি যদি এখানে আযুক্ত করি, এখানে হবে হইল আহার। আমি যদি এখানে ধরো বিযুক্ত করি, তাইলে হবে হইল বিহার। আমি যদি এখানে অনাযুক্ত করি, এখানে হয়ে যাবে হলো অনাহার। এখন তুমি দেখো, এই যাদেরকে আমি যুক্ত করছি এখানে অব্যয়সূচক শব্দাংশ, এদেরকে বলা হয় উপসর্গ। এদেরকে আমি নতুন অর্থবোধক শব্দ বানিয়ে ফেলছি। এদেরকে আমি নাম দিয়েছি হচ্ছে উপসর্গ। কি নাম দিয়েছি? উপসর্গ। কেন? এই উপসর্গগুলো নিজস্ব অর্থ নেয়, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এরা নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে। তুমি প্র, উপ, পরি, আ, বি, অনা বললে এমনিতে কিছুই বুঝো না, কিন্তু যখন তুমি এটাকে হারের আগে যুক্ত করে দাও তখন নতুন অর্থবোধক শব্দ হয়। তখন প্রহার মানে কাউকে মারা, উপহার মানে তো বুঝো গিফট করা, পরিহার মানে ত্যাগ করা, আহার মানে খাওয়া, বিহার মানে ঘুরতে যাওয়া, অনাহার মানে না খায়া থাকা। সো এদের পরিচয় উপসর্গ। এখন উপসর্গ থেকে তোমাদের যেহেতু অনেকবার প্রশ্ন আসছে, বেশ কয়েকটা প্রশ্ন আসছে, বাক্য তৈরি করতে দিছে, উপসর্গের তোমার হচ্ছে ইনার ডেফিনেশন থেকে প্রশ্ন দিছে। তো তোমার উপসর্গ থেকে কি করতে হবে? প্রথমত তোমার উপসর্গ চিনতে হবে, তোমাকে উপসর্গ মনে রাখতে হবে, নইলে তুমি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে পারবে না। তো চলো আমরা উপসর্গগুলো চিনে নিই। আমি একটা স্লাইডে লিখে দিব সবগুলো উপসর্গ এবং মুখস্থ করার ট্রিক সহ লিখে দিব। আমাদের ভাষায় বাংলা উপসর্গ আছে হচ্ছে সব মিলে 21টা, তৎসম আছে হচ্ছে 20টা, আর বিদেশি আছে হচ্ছে আমরা বলি অসংখ্য। অসংখ্য মানে লাখ লাখ না, অসংখ্য মানে আমরা এখনো সংখ্যা নির্ধারণ করতে পারি নাই। তবে মোটামুটি 58টা উপসর্গ আমরা ইউজ করি, 58টা, 58। এই 20 আর 21 41, বাকিগুলোই মূলত বিদেশি। তো এখন আসো আমরা একটু বাংলা উপসর্গের 21টা একটু শিখে নিই। বাংলা 21টা হচ্ছে এরকম: অ, অঘা, অজ, অনা, তারপরে আ, আর, অ, অঘা, অজ, অনা, তারপরে আ, আর, আন, আব, আ, আর, আন, আব। এরপরে হচ্ছে ইতিপাতি উনা, আ, আর, আন, আব। তারপরে হচ্ছে ইতি পাতি উনা। তারপরে হচ্ছে কদ, কু, নি। তারপরে হচ্ছে বি, ভর, রাম। তারপরে স, সা, সু, হা। এই হচ্ছে কথা। একটু দেখো: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতিপাতি উনা, কদ, কু, নি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই গেল। এখন এটা তো বাংলা উপসর্গ গেল। বাংলার পরে আমরা তৎসমগুলো বাদ দিয়া বিদেশিগুলোকে শিখব। বিদেশির মধ্যে ফার্সি, ফার্সি আছে হচ্ছে 10টা। এই ফার্সি 10টা কেমনে মনে রাখবো? তোমার একটা ট্রিক দেখাই। ফার্সি দেশের বর বলেছে, ফি বছর বদনিমের দরকার কমবে না। এই ট্রিকটা মনে রাখো। ফার্সি দেশের বর বলেছে, ফার্সি দেশের বর বলেছে, ফি বছর বদনিমের দরকার কমবে না। দরকার, ফি বছর বদনিমের দরকার কমবে না, কমবে না। তো এখন এখান থেকে যদি আমরা এটা ফাইন্ড আউট করি, এরা কারা, আমি একটু আগে লিখে দেই। প্রথমত হচ্ছে ব, তারপরে হলো তোমার বর, তারপরে হচ্ছে তোমার ফি, এরপরে হচ্ছে তোমার বদ, তারপরে হলো নিম, এরপরে হলো দর, তারপরে হলো কার, তারপরে হলো কম, তারপরে হলো বে, আর তারপরে হলো না। দেখো তো 10টা হয়েছে নাকি? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10টা।
এই 10টা উপসর্গ এখানে আছে, তাই না? এই যে এখানে আছে 2টা, বর, তারপরে ফি, তারপরে বদ, তারপর নিম, তারপর দর, কার, কম, বে, না। এই হলো কথা। তাহলে ফার্সি দেশের বর বলেছে ফি বছর বদ নিমের দরকার কমবে না। এগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি হয়? ব দিয়ে বকলম, বর দিয়ে বরবাদ, ফি দিয়ে ফি বছর, ফি হফতা, বদ দিয়ে বদনাম, নিম দিয়ে নিমরাজি, না দিয়ে নালায়েক, বে দিয়ে বেয়াদব, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসো, আরবি ভাষায় উপসর্গ আছে হচ্ছে 6টা, যেগুলো আমাদের ভাষায় ইউজ হয়, মানে আরবির 6টা আমাদের ভাষায় ইউজ হয়। সরি ভাই, হাঁচি চলে আসছে। এখন আরবিতে আসলে কয়টা আছে আমরা জানি না, আমাদের ভাষায় 6টা ইউজ হয়। যেমন আমরা বলি এরকম, আম, খাস, লা, গর, তারপরে হলো বাজে, খয়ের। এটা হলো আরবির 6টা। ওকে। এরপরে এই হিন্দি ভাষায় আর উর্দু ভাষায় একটা উপসর্গ আছে, ব্যবহার হয় আমাদের ভাষার মধ্যে, সেটা হচ্ছে হর। এই হচ্ছে ব্যাপার। তো ডান, আমরা উপসর্গের এখান থেকে ডেফিনেশন শিখে নিলাম, দেখে নিলাম। এর বাইরে যেগুলো আছে সেগুলি হচ্ছে তৎসম। এর বাইরে যেগুলো, সেগুলোর নাম কি? তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। তো বাংলা হচ্ছে 21, ফার্সির 10, আরবির 6, হিন্দি উর্দুর হচ্ছে তোমার 1। হর, হর রোজ, হর মাহিনা, আমজনতা, খাস মহল, লাজব, গোরমিল, খয়ের খা, বাজে কথা ইত্যাদি। এখন আমরা কিভাবে ট্রিকটা কাজে লাগাবো? কাজে লাগাবো এমনি, যেগুলো বাংলাও না সংস্কৃতও না, খেয়াল করো, সরি, যেগুলো তোমার কি বলে বাংলা না বিদেশি না, সেগুলো সংস্কৃত। সংস্কৃতগুলো একটু কঠিন, এই জন্য ভাইয়া লিখি নাই। তৎসম বা সংস্কৃত একটু কঠিন, যেমন প্র, পরি, অপি, অধি, অতি, সম, এগুলো একটু টাফ। আমি যাই নাই সেখানে, এবং ইনফ্যাক্ট আমি নিজেও মুখস্থ করি নাই। না করার কারণ, কঠিন জিনিস আমি পারা কেন নিব, আমি বাইপাস করে দিছি। এখন এর বাইরের গুলো সবই সংস্কৃত। এখন এগুলোকে কেমনে মনে রাখবা? দেখো, আমি অটাকে দিয়ে শুরু করছি, আ দিয়ে করছি, মানে সিরিয়াল মেনটেন করছি। অ অঘা, অজ অনা, তারপরে আ আর আন আব, তারপরে ইতিপাতি উনা, তারপরে কতকুনি, বিভর রাম, শশা সোহা। দ্যাটস ইট। আমার কথা কি বুঝছো? সো সিম্পল ক্যালকুলেশন, ভেরি সিম্পল ক্যালকুলেশন। ওকে। এরপরে এটা তো একবার বললে হয়, ফার্সি দেশের বর বলেছে ফি বছর বদনিমের দরকার কমবে না, আম খাস লাগর বাজে খয়ের, হিন্দুর দিতে হর। এর বাইরের যতগুলো আছে সবগুলো সংস্কৃত বা তৎসম। এখন অনেকে একটা প্রশ্ন করবে, ভাইয়া আমরা জানি আশু বিনি এই 4টা উপসর্গ বাংলাতেও আছে, সংস্কৃতেও আছে, অর্থাৎ দে আর কমন। এদেরকে আমরা বাংলাতেও পাই, সংস্কৃতেও পাই। এখন তাহলে ভাই এটাকে আমরা ম্যানেজ করবো কেমনে? আমরা কখন বুঝবো এটা বাংলা, কখন বুঝবো সংস্কৃত? প্রথমত, এটা তোমার না বুঝলে এখন অ্যাডমিশনের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এমসিকিউতে এটা ফ্যাক্টর হইতে পারে, রিটেনে কোনো ফ্যাক্টর হবে না। তাও তোমার আমি দেখাই দিচ্ছি। আশু বিনি কখন বাংলা, কখন কি হবে? হর হামেশা কি হবে? হর হামেশা উর্দু উপসর্গ যুগে, হিন্দি বা উর্দু উপসর্গ যুগে হবে। একজন বলছে মুন্না শুধু বাংলা উপসর্গ, সংস্কৃত মনে থাকে না। তোমার সংস্কৃত মনে রাখার দরকার নেই, বাংলা মনে রাখলেই হবে। সাইলা একটা বইয়ের নাম জিজ্ঞেস করছো, এটা পড়ো না, তুমি আমাদের উদ্ভাসের বই কালেকশন করো যদি পারো উদ্ভাসের বাংলা এমসিকিউর জন্য আমরা যে প্রিপারেশন বুক দিছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আর রিটেন স্পেশাল একদম। আর যদি কোনোভাবে কালেকশন করতে না পারো, আমরা তো তোমাদেরকে একটা বই, একটা মানে কনসাইজ বুক দিচ্ছি, এটা মনে প্রেসে পাঠাই দিছি আমরা অলরেডি। একটা ছোট্ট কনসাইজ বুক তোমাদেরকে আমরা এমনি দিচ্ছি আমাদের প্রোগ্রাম থেকে, বাংলা। যদি মনে করো একটা স্বতন্ত্র বই পড়বা, সেক্ষেত্রে অন্য একটা বই পড়ো। এই তুমি বলেছো যে ভাই জয়কলের বিচিত্রা পড়বো কিনা, এটা পড়ো না, এটা না পড়া ভালো। অন্য কোনো বই পড়ো মার্কেটে, যেটা তোমার ভালো মনে হয়। ইউ ক্যান চুজ অগ্রদূত পড়তে পারো, বুঝতে পারছো, বা অভিযাত্রী পড়তে পারো, বকর ভাইয়ের এই বইটা ভালো। আর আমরা তোমাদের জন্য ছোট্ট করে প্রিপারেশন কনসাইজ করে একটা বই ডিজাইন করছি, এই বইটা তোমাদের হাতে যাবে। আর সব থেকে ভালো হয় বাই এনি চান্স বন্ধু বান্ধব বা কোনো মাধ্যমে যদি উদ্ভাসের খর জন্য যে বইগুলো আমরা লিখছি, আমাদের বই যদি দেখতে পারো, তুমি বলতে পারো তাহলে আমাদেরটা কেন সব থেকে ভালো, ওইগুলো থেকে কেন আগায় থাকবে? আগায় কেন থাকবে? এই বইটা হাতে নিলে বুঝবা। মার্কেটের ধরো আরো আরেকটা বই তুমি নিছো, ব্লা ব্লা যেমন একটা বই, আর উদ্ভাসের 3টা বই হাতে নিছো, প্রিপারেশন বুকে ফার্স্ট পার্ট একটা, সেকেন্ড পার্ট একটা, আর লিখিত স্পেশাল। হাতে নিয়ে দেখো এগুলা কত স্পেশাল বুক। এবং যারা অলরেডি দেখছো, ভাইয়া ঠিক বলছে কিনা একটু বলো, যারা ভার্সিটি খড় পোলাপানের হাতে যে বইগুলো তোমার দেখছো অলরেডি,
এগুলো তোমাদের কাছে কেমন লাগছে? ভাইয়া যেগুলো বলছি আমার কথা সত্যতা আছে নাকি হুদাই দাবি করছি? তুমি ফ্রাঙ্কলি বলো যে ভাইয়া না, আপনি একটু চাপা পিটাইছেন। আর যদি মনে করো যে না আমি দেখছি বই আসলেই ভালো, সেটাও বলতে পারো। একদমই বুলেট বই। তো যদি কোনোভাবে পারো, ফ্রেন্ড সার্কেলের কেউ থাকে খতে, তাদের কাছ থেকে নিয়ে পড়ে রাখতে পারো, বুঝছো? আর ম্যানেজ করা তো আর যাবে না হয়তো কোনোভাবে, আর তোমাদের জন্য দিচ্ছি। পুষ্পিতা, আমি ওই বইগুলো দেখিনি ভাই, আই এম সো সরি ভাই। যদি দেখতাম তাহলে তোমার একটা আইডিয়া দিয়ে দিতে পারতাম। আমি ওই বইগুলো দেখি নাই, বইগুলো দেখলে বলতে পারতাম পুষ্পিতা, সরি ভাইয়া। যারা অফলাইন ক্লাস করে তারা বইগুলো নিতে পারবে? না, তোমাদের জন্য তো আমাদের বইয়ের অফার নাই। তাও আমরা একটা বই তোমাদের দিচ্ছি, তোমাদের জন্য স্পেশালি কনসাইজ করে ডিজাইন করছি বইটা। এটা প্রেসে আছে, তোমরা পাওয়া যাবা খুব দ্রুতই। জোহরা বলছে বাংলা বিচিত্রা পড়লে কি হবে? আমি সাধারণত বিচিত্রা পড়তে কাউকে বলি না। তুমি চাইলে অভিযাত্রী পড়তে পারো, যদি উদ্ভাসের বই হাতে না থাকে আর কি। পিডিএফ তো দেওয়া, পিডিএফটাই বই আকারে দিয়ে দিব তোমাদেরকে। ওটা মানে আমাদের প্ল্যানে আছে আর কি। আসো, গেল এটা। এখন আসো আমরা গ্রামার থেকে কিছু জিনিস শিখলাম, এবার আমরা সারাংশ সারমর্ম নিয়ে আলাপ করি। এখানে দেখো সারমর্ম, গতবারের বিয়ের একটা সারমর্ম একটু পড়ি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ। তারপরে বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্তে থেকে দিগন্তে। এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা। গত বছর ঢাবির বিতে আসছে 24-25 সেশনে। তোমরা এটার মূল বক্তব্যটা কি, তোমরা কি বুঝছো এটা দিয়ে এক লাইনে লিখে আমার দেখাও। এনিবডি, দেখি সবার আগে কে লিখতে। তোমাদের জন্য আমি 2 মিনিট টাইম দিচ্ছি, চিন্তা ভাবনা করে লিখো। এটা একটু, এটার মূল বক্তব্য বলতে তুমি কি বুঝছো চিন্তা ভাবনা করে 2 মিনিট টাইম দিচ্ছি, চ্যাট বক্সে লিখো। ওয়েলকাম ব্যাক। কি লেখছো এবার দেখি, চেক করি। আমি তোমাদের সবারগুলো পড়ার চেষ্টা করব। হ্যাপি লেখছে ছোটকে ছোট মনে না করা, দারুণ। উদিতা, প্রতিবাদী ভাবনা, সুন্দর হয়েছে। যেন তোর বাংলা মানুষের স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা, কাছাকাছি গেছো, আর একটু পয়েন্টে হিট করতে পারতা তুমি। পুষ্পিত, 18 বছর বয়স, কবিতার মতো করে লিখবো অনেকখানি। তন্নি, পাকিস্তান ব্রিটিশদের বিরুদ্ধে লেখা, বেশি পিছনে চলে গেছো। ওইটা প্রেক্ষাপট আছে, বাট একটু বর্তমানের সাথে রিলেট করতে হবে। মুন্না, প্রতিটা মানুষের ভেতরেই নতুন কিছু করার ক্ষমতা রয়েছে। ওকে। সাইমা, তরুণ প্রজন্মের সম্ভাবনার কথা বলা হয়েছে এতে। তরুণরা চাইলে সবই পারে, তাদেরকে দমিয়ে রাখা যায় না। নাইস। মেঘলা, সত্যিকারের বিপ্লব আর্থিক শক্তির বিকাশ এবং পরিপূর্ণতা দেয়, এমনকি সঠিক সময়ে তার বিস্তার লাভ করে। এর সে তো পুরো উত্তরে লিখে দিয়ে দিছে। তোমাদের সবার উত্তর খুব সুন্দর হয়েছে। মানে এখানে আসলে দেখো, এটা আমি আগেই তোমাদের বলছি, সুকান্তের লেখা এটা, ঠিক আছে, ছাড়পত্রের কবিতা। এখন বলছে যে আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, আমি হয়তো চোখেও পড়ি না, খুব নগণ্য, তো আমার এত ছোট মনে করো না, কারণ আমার মুখে উসখুস করছে বারুদ। আমার কাছে যে বারুদ আছে, এটা দিয়ে কিন্তু আমি সব জ্বালাই ফেলতে পারবো। আমার বুকে জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আছে, আমার অসীম শক্তি আছে। তোমরা সেটা বুঝছো বারংবার, কিন্তু টের পাও না কেন, অনুভব করছো না? অর্থাৎ পৃথিবীর ইতিহাসে বারবার বিপ্লব হয়েছে না, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, বড় বড় বিপ্লব হয়েছে, পাবলিকটা নামছে সেখানে। তো তুমি সাধারণ মানুষের শক্তিকে কেন স্বীকার করো না? তবে কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? তুমি পকেটে নিয়ে ঘোরো আমারে, আমি পকেটে থাকবো না। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। অর্থাৎ আমরা বের হয়ে যাব একদম মুক্ত বাতাসে। দ্যাট মিনস, এই যে দেখো একটা মজার শিক্ষা দিব তোমাদের এখন। এটা ঢাবির 24-25-এ আসছে বিতে। গত বছর 5 আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হইল, এই আওয়ামী সরকারের পতনের সাথে রিলেট করে ইন্টেলেকচুয়ালি কোশ্চেনটা করা হয়েছে, বুঝছো? ইন্টেলেকচুয়ালি প্রশ্নটা করা হয়েছে কেন? তুমি দেখছো গত 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিভিন্ন সংগঠন বা বিরোধী দলগুলো করছে, কিন্তু ওই সরকারের পতন হয়েছে একান্তই স্টুডেন্টদের দ্বারা। ওরা পোলাপান রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার ফেলাই দিছে, যেটা বাস্তবতা। তো এই যে সাধারণ মানুষের শক্তিকে
তুমি যদি অস্বীকার করো, আম পাবলিককে তুমি যদি ধৈঞ্চা মনে করো, দেন ইউ আর রং। আম জনতারা কোনোদিন ধৈর্য ভাবতে হয় না, কারণ এরা রাষ্ট্রের মূল শক্তি। আমি আমার বহু লেকচার আমার পোলাপানরে বলছি স্টুডেন্টদেরকে যে কখনো রিক্সাওয়ালার ঘামকে ছোট করে দেখবি না, কখনো কোনো শ্রমিক কুলি মজুর ওদেরকে ছোট করে দেখবি না। দেখবি না এই কারণে, ওর টাকায় তুই পড়াশোনা করতেছস। এখন আমাকে বললাম, প্রশ্ন করে, ভাইয়া আমি ওর টাকা কেমনে পড়াশোনা করি? আরে বাবা, ওর টাকা কেমনে পড়াশোনা করে বুঝো না? তুমি যখন সরকারি স্কুলে পড়ো, সরকারি স্কুলে 12 টাকা 16 টাকা 18 টাকা বেতন দিতে হয়। এখন তুমি বলো, এই যে তোমরা তো 300 350 টাকা একসাথে দাও টার্ম ফি ধরে, ওখানে বেতন আছে 16 টাকা বা 18 টাকা করে ধরে বা 12 টাকা করে ধরে। এখন একটা স্টুডেন্টকে এক মাস কি 12 টাকার বেতন দিয়ে পড়ানো সম্ভব না। তোমার তো সরকার 1000 টাকা খরচ করে, কই থেকে করে? রাষ্ট্রের মানুষের ভ্যাট এবং ট্যাক্স থেকে করে। তো রাষ্ট্রের মানুষের ভ্যাট আর ট্যাক্স কই থেকে আসে? রাষ্ট্রের মানুষের কাছ থেকে আসে। রাষ্ট্রের মানুষ কারা? বেশিরভাগ মানুষ গরিবরা, সাধারণ মানুষ। বাংলাদেশে একটা তালিকা দিছে না কদিন আগে, কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়, কারা নিম্নবিত্ত, কারা মধ্যবিত্ত, কারা উচ্চবিত্ত। খেয়াল করে দেখো। আমি টাস্কি খেয়ে গেছি যে মধ্যবিত্তের ইনকাম সাইকেল কত? 80,000 থেকে মনে হয় 2 লাখ, না? মধ্যবিত্তের ইনকাম সাইকেল 80,000 থেকে 2 লাখ। মানে আমি যখন নিজের মধ্যবিত্তের কাতারে দেখলাম, একটা স্বস্তি আসলো। আবার বললাম, মানে গরিব তো হই না এটলিস্ট। আবার ভাবলাম যে এত বড় রেঞ্জটা তো অনেক বড়, রেঞ্জটা অনেক বড়। লাখ টাকার উপর ইনকাম করার পরে তুমি মধ্যবিত্ত। হাউ ফানি, হাউ ফানি। আর তুমি হচ্ছে নিম্নবিত্ত, কোনটা? বা নিম্ন মধ্যবিত্ত মনে হয়। নিম্নবিত্ত আছে না নিম্ন মধ্যবিত্ত? 80 পর্যন্ত মনে হয়, 50 থেকে 80 নিম্ন মধ্যবিত্ত। আর নিম্নবিত্ত হচ্ছে 50-এর নিচে। আজব একটা ব্যাপার। বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইনকাম 50-এর আশেপাশে, কর্মজীবী মানুষ যারা, হয় সামান্য বেশি অথবা তার উপরে। ভাবতে পারো তুমি, ওই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ও যখন ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, তুমি বলো কেমনে দেয়? আরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে 1 টাকার লজেন্স কেনা থেকে শুরু করে প্রসাধনী পণ্য সবকিছুই কিনতে হইলে ওটার পিছনে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আছে, ভ্যাট যুক্ত করে দেওয়া দামের সাথে। অর্থাৎ অটো সরকার ট্যাক্স পাচ্ছে এখান থেকে, রাষ্ট্রের জনগণের কাছ থেকে অটো পাচ্ছে, কেউ এটার বাইরে না। তো ওই টাকা সরকার রাজস্বে যায়, আর এটা দিয়ে সরকার তো মানে পড়ায়। তুমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছ, ওই বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার ভর্তুকি, কোটি টাকার, শত কোটি টাকার বাজেট, ওখানকার গবেষণার জন্য বড় বড় প্রজেক্টের টাকা ওইখান থেকে আসে। তোমাকে পড়ানোর জন্য সরকার বেতন দিচ্ছে, তোমার টিচারকে, তোমার অবকাঠামো দিচ্ছে, তোমার রুমে এসি লাগাই দিচ্ছে ইউনিভার্সিটিতে, বা যা যা আসছে তোমার জন্য আসছে। একটা মেডিকেলের ছাত্রকে ডাক্তার বানিয়ে দেয় সরকারের সব থেকে বেশি ভর্তুকি যায়, আমি যতদূর জানি। বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এই 3টা লাইন যদি ধরো, তার মধ্যে সব থেকে বেশি ভর্তুকি, আমি যদি ভুল না করে থাকি, মানে সরকারের খরচ সব থেকে বেশি হয় একজনকে ডক্টর বানানোর জন্য। তাহলে আমি কাউসার, তুমি XYZ, আমি পড়ছি, তুমি পড়তেছো সাধারণের টাকায়। তুমি কেন সাধারণকে উপেক্ষা করবে? তুমি কেন তারা ধৈঞ্চা মনে করবে? তুমি তার টাকা তো তুমি অলরেডি, তোমার তোলা খরচ হয়ে গেছে। আমরা সবাই মিলে মানুষ। তো সমাজের এই সাধারণকে সাধারণ মনে করো না, অসাধারণ মনে করতে হবে। তোমরা অলরেডি উত্তর বুঝতে পারছো। উত্তর লিখবা কেমনে? সারাংশ সারমর্ম দুটার ক্ষেত্রে মনে রাখবা 2 থেকে 3 বাক্য, এবং এটা আবার বেশি করা যাবে না, 2 থেকে 3 লাইনে শেষ করে দিবে উত্তরটা। 2 থেকে 3 বাক্যে 2 থেকে 3 লাইনে শেষ করে দেবে এটা। হ্যাঁ, তুমি এখানে বলবা যে সাধারণ মানুষের শক্তিকে অস্বীকার করার কোনো উপায় নেই। যুগে যুগে তারা অনেক অসাধ্য সাধন করেছে, তাই তাদের শক্তির প্রতি স্বীকৃতি না দিলে যে কোনো সময় তাদের কাছে যে কোনো অসাধারণের পরাজয় হইতে পারে বা বড় ধরনের বিপর্যয় হইতে পারে। ব্যাস, আমি 3টা বাক্য বলেছি, হয়ে গেছে উত্তর। বুঝছো কথা? ক্লিয়ার হয়েছে? সাধারণ মানুষের বা একেবারে যারা আমরা আমজনতার কথা বলি বা তারুণ্যের কথা বলি, যাই বলি না কেন, আম পাবলিককে তুমি গুনায় ধরতে হইব। আম পাবলিককে ধরতে হবে ভাইয়ে। অনলাইন ব্যাচ বইটা পাবে কিনা একটু ব্রাঞ্চে কথা বলে নিও। নৌসিন হাবিবা, এরপরে বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত ঘোরাঘুরি করি পাই শস্য কণা। সো আমি তোমার এখানে ট্রিক বলে দিলাম, এই হলো ট্রিক। তুমি 2 থেকে 3 বাক্যে লিখবা এবং 2 থেকে 3টা লাইনে লিখবা, সারাংশ সারমর্ম, এর বেশি না। এটা তোমার নম্বর বরাদ্দ আছে বড় জিনিসকে কমানোর জন্য, আর ভাব সম্প্রসারণে তোমার জন্য নম্বর বরাদ্দ হচ্ছে ছোট জিনিসকে বড় করার জন্য। তো তুমি এখানে বড় জিনিসকে কমাইবা, এই জন্য তুমি নম্বরটা পাবা। এখানে রবীন্দ্রনাথের কবিতা,
একজন কৃষক পৃথিবীকে মাটিকে জিজ্ঞেস করছে, বসুমতী কেন তুমি এতই কৃপণ, তুমি এত কৃপণ কেন? কত খোঁড়াখুড়ি করি পাই শস্য কোন, আমি অনেক কষ্ট করে শস্য পাই। এরপর বলছে, দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস, কেন মাতার ঘাম পায়েতে বহাস, বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তার সামান্যই বাড়ে, তোমার গৌরব তাতে নিতান্তই ছাড়ে। অর্থাৎ কৃষক জিজ্ঞেস করছে জমিরে, যে জমি গো, তুমি এত কষ্ট দিয়া তারপরে আমারে ফসল দেও কেন, সরাসরি দিয়ে দাও না, তাহলে অসুবিধে কি? তখন জমি পৃথিবী রিপ্লাই দিছে, আরে পাগলা, তুই কষ্ট করে নিলে সম্মানী হবি, আর মাগনা মাগনা যদি পাওয়া যাস আমি তোরে দিয়ে দিই, তাহলে তোরে ভিক্ষা হয়ে যাবে, তোর মান সম্মান তো ধুলাই মিশে যাবে। তাইলে কষ্ট দ্বারা অর্জিত জিনিস মানুষকে সম্মানিত করে। অধম রতন পেলে কি হইবে ফল, উপদেশে কখনো কি সাধু হয় খল, ভালো মন্দ দোষগুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে। উফ, কি লাইন! লবণ জলদি জল করিয়া ভক্ষণ, জলধর করিতেছে সুধাবরী সন, সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরভ নাসিয়া। আমার সবচেয়ে পছন্দের কবিতাগুলোর একটা, দেখো কি বলতে হবে, লাইন লাইন ব্যাখ্যা দিয়ে দিই। বলছে, অধম রতন পেলে কি হইবে ফল, কোন অধম মানুষ যদি রত্ন পায় তাতে লাভ কি? হ্যাঁ, তো বুঝবো না, এটার মর্ম বুঝবো না, তো অধম অধমই থাকবো। উপদেশে কখনো কি সাধু হয় খল, তুমি কি কোনো মানুষরে উপদেশে কখনো কি সাধু হয় খল, মানে তুমি কোনো খলনায়ক রে, ভিলেন মানুষ রে, খারাপ লোক যারা, তার উপদেশ দিয়ে তুমি সাধু বানাইতে পারবা? যে খারাপ সে খারাপই থেকে যাবে। ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, ভালো মন্দ দোষ গুণ এগুলো তার মধ্যে থাকে যায়। ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে। ভুজঙ্গ মানে সাপ, সাপরে যদি তুমি মিষ্টিও খাওয়াও, ওর মুখ দিয়ে বিষ বের হয়ে আসবে। লবণ জলদি জল করিয়া ভক্ষণ, জলধর করিতেছে সুধা বরিশন। লবণ জলদি জল করিয়া ভক্ষণ, অর্থাৎ সমুদ্রের জল লবণাক্ত, সেই জল খাইতেছে মেঘ, অর্থাৎ সমুদ্রের পানি বাষ্প হয়ে মেঘে রূপান্তর হচ্ছে, কিন্তু মেঘ সেটাকে আবার অমৃতের মতো করে সুধা করে বৃষ্টিতে মিষ্টি জল হিসাবে বর্ষণ করছে। জলধর মানে মেঘ, করিতেছে সুধা বরিশন। বুঝছো? অর্থাৎ মেঘ সমুদ্র থেকে লবণাক্ত পানি নেয়, কিন্তু মিষ্টি পানি বর্ষণ করে। সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাসিয়া। যে ভালো মানুষ ভালো কথা কয়, খারাপ জিনিস ঢেকে রাখে, আর খারাপ মানুষ খারাপ জিনিস বলে, ভালো জিনিস ঢেকে রাখে। অর্থাৎ যে ভালো সে আজীবনই ভালো, যে খারাপ সে আজীবনই খারাপ। বুঝছো? অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে আসলে যেমন, শেষ পর্যন্ত সে তেমন থেকে যায়। সে যদি প্রকৃতিগতভাবে ভালো হয়, ভালো আচরণ করে, আর নইলে সে খারাপ হলে খারাপ আচরণ করে। এরপরে ফুটি আছে সরোবরে কমল নিকট, তোমার জন্য HW। এটা বেশি সহজ, তো এটা আমি আর দিলাম না। এটার মধ্যে তোমার খুব পছন্দের একটা ভাব সম্ভাষণের লাইন আছে, দেখো নিচের দিকে, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এটা তোমার জন্য রাখলাম। বিপুলের পৃথিবীর কতটুকু জানি, উত্তর দিয়ে দিছি সংকেত সহ, উত্তর দিয়ে দিছি সংকেত সহ। এরপরে মানব কল্যাণ তোমার প্রবন্ধ থেকে আসছিল, এতে ঢাবির 24-25 সেশনে, মানে গত বছর। আমরা এটা নিয়ে কথা বলবো একটা ছোট্ট ব্রেকের পরে, ভাই আসতেছি। হ্যাঁ, রেডি? শুনতে পাচ্ছ? মিম বলছে, ক্লাস কখন শুরু হবা? ইটস নট হবা, ইটস হবে। তোমরা যে লিখো ক্লাস কখন শুরু হবা, এ দিলে এটার উচ্চারণ হলো হবা। আর যখন বলতে চাও যে হবে, BE হবে, তাহলে হলো হবে। এই যে এক টাইপের বাংলিশ মেসেজ, হবা, কাছা, আমার কাছে আসো। কাছে তো মূলত হওয়া উচিত হচ্ছে এরকম, কাছে না, CHE, কাছে। তো লেখে আমার কাছে আসো, KASA, তাহলে আমার কাছা, এটা কাঁচা হয়ে গেছে। এরকম করবা না ভাইয়া, কোথায় এ কোথায় এ একটু ঠিক করে লিখবা। এগুলো পড়লে কিন্তু হাসি আসে। হয়তো তোমার দিয়ে বলছি, অনেকের এই প্রবলেম আছে, শেখাই দিলাম। বুঝছো? নট হবা, ইটস হবে। বলবে হয়ে যায় বলবা। মানব কল্যাণ স্বয়ংভূ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণ সামগ্রিকভাবে
সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজের মতো মানব মর্যাদার অবমাননা করে এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহাবা দেওয়ার এবং এসব করে বাহাবা করবার লোকের অভাব নেই এদেশে। এখন এটা তোমাদের জন্য আসছে গত বছর সারাংশ টেক্সট বই থেকে। মানব কল্যাণের সংজ্ঞা আসছে মূলত আর কি। হ্যাঁ, মানব কল্যাণ কি জিনিস, তাই বলবা যে মানব কল্যাণ আপনি আপনি হয় না, সমাজের সামষ্টিক ভালোর জন্য আমাদের সবাই মিলে এটা করতে হয়। মানব কল্যাণের দ্বারা যদি মানুষকে সত্যিকারের কল্যাণময় পথে আনতে পারা না যায়, তাইলে এর কোনো মূল্য নেই। এ হলো উত্তর। কেন? কারণ মানব কল্যাণ আমরা দেখছি মানুষকে খাওয়াইলে, কাঙালি ভোজন দিলে, টাকা দিলে মানুষ ফেসবুকে ছবি দেয়, ফেসবুকে ভিডিও দেয়, দিয়ে আপলোড করে একটা বাহাবা নেয়। বা আগে মিডিয়া ডিডা নিয়ে ঘুরতো মানুষ। বলছে এটা মানব কল্যাণের সঠিক বা সহি সংজ্ঞা হইতে পারে না। এই জন্য হইতে পারে না কারণ তুমি যে মানব কল্যাণ করতেছো এটা তোমার উদ্দেশ্য খারাপ। এক। দুই, এতে করে তো ওই মানুষের জীবনের সত্যিকারের পরিবর্তন আসতেছে না। ভিক্ষুক ভিক্ষুকই থেকে গেল, অসহায় অসহায় থেকে গেল। তুমি তার এককালীন 5,000 টাকা দিয়ে আসছো, শেষ, আর তো কিছু হইল না। তাহলে তুমি ব্যক্তিগতভাবে এটা না করে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যদি করা যায়, একজন অসহায় মানুষকে যদি সুন্দর একটা জীবন দেওয়া যায়, একজন ভিক্ষুককে যদি আর ভিক্ষা করতে না হয়, একজন গরিব মানুষ যদি আর গরিব না থাকে, এটার নাম মানব কল্যাণ। এটার নাম মানব কল্যাণ। এবং এটা স্বয়ম্ভূ না, এমনি হবে না, আন্দাজি বাতাসের উপরে হবে না। রাষ্ট্র বা সমাজ দায়িত্ব নিয়ে এটা করা লাগে। এই জন্য রাইটার বলছে ব্যক্তি পর্যায়ে মানব কল্যাণ না করতে। ব্যক্তি পর্যায়ে করলে হবে কি, আমার ব্যক্তির একার সামর্থ্য কতটা, আমি একা কি করতে পারি, কিন্তু আমরা মিলে তো অনেক। এই জন্য সোসাইটি যদি চায়, রাষ্ট্র যদি চায়, 1,000 কোটি টাকার তহবিল করে মানুষ অসহায় মানুষকে সুন্দর জীবনে কনভার্ট করে ফেলতে পারবে। এটার নাম মানব কল্যাণ। উত্তরটা এটাই নিবা আর কি, যে মানব কল্যাণ আপনি আপনি হয়ে যাওয়ার জিনিস নয়, সমাজ বা রাষ্ট্র এই কল্যাণকর কাজটা সম্পাদন করতে হয়। বুঝতে পারছো? যদি সত্যিকার অর্থে একটা মানুষকে সম্মানের জীবনে ফেরানো না যায়, তাহলে এই মানব কল্যাণের কোনো মূল্য নেই। এই হলো উত্তর। বুঝতে পারছো তোমরা আমার কথা? এরপরে ঢাবের বিতে আসছে দুঃখ যত প্রবলভাবে মানুষের মনে আঘাত করে সুখ ততটা করেন। অর্থাৎ জীবনের সুখ আর দুঃখের দুইটার পার্থক্য আর কি। এটা তুমি এমনি পড়লেই পারবা, এটা কোনো একেবারেই কঠিন কিছু না। এরপরে আসো আমরা অনুবাদে যাই। অনুবাদ মোটামুটি তোমাদের এতে খুব কম আসছে, আসছে না বললেই চলে। এটা গতবার বিতে আসছিল, এটাও আসছিল 5 আগস্টের বিকেল নিয়ে। দেখো কি লেখা আছে। লেখা আছে, late in the afternoon people pour into the streets of Dhaka. Their mood is jubilant. Some are with their families, some are with friends. They keep on beating drums, chanting slogan and booting the dictator. It's the victory of the students, the victory of the people. After a long time, people are delighted to get rid of the fascist regime. এটা গত বছরের 5 আগস্টের বিকালের কথা। আমরা উত্তর দিয়ে দিছি যে মানুষ বিকালবেলা রাস্তায় নামছে, স্লোগান দিছে, ড্রাম বাজাইছে, আনন্দ করছে, কেউ পরিবার নিয়ে আসছে, কেউ বন্ধু নিয়ে আসছে, ফ্যাসিস্ট রেজিমের শাসনের অবসান হয়েছে, ইত্যাদি ইত্যাদি টাইপ। হ্যাঁ, এরপরে হচ্ছে টুমরো ইজ ইয়েস্টারডে, এটা বিতে। দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বাট whereas in the past selfishness was the measure of fitness, in the future survival value will be determined by breadth of depth of love. Modern science is teaching us it was never taught before that no one lives for himself alone. অর্থাৎ আগে আমরা স্বার্থপর হইলে, একা একা চললে ভালো থাকতে পারতাম, কিন্তু বর্তমানে এটা ভালো থাকার মানদণ্ড না। বর্তমানে নেটওয়ার্কিং, সবাই মিলেমিশে ভালো থাকা লাগে। এটা হচ্ছে কথা। আমরা উত্তর সহ দিয়ে দিছি। 23 সংস্করণটা উদ্ভাসের বই আছে, চলবে কিনা পড়তে পারো। এরপরে হচ্ছে তোমার এরপরে অনুবাদ এতে আসে নাই বললেই চলে। সিতে আসছে কিছু শাব্দিক লাইন অনুবাদ, ভাব সম্ভাষণ, তোমাদের এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা। এটা বিতে আসছে ধ্বনির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধ্বনির কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। এটা আরেকটা ভাব সম্প্রসারণের সাথে হুবহু মিলে যায়, সেটা হচ্ছে এটা। আমি পাশে লিখে দিচ্ছি। শৈবাল দিঘিরে বলে, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। এটা
দিঘির জলে শৈবালের জন্ম, তো শৈবাল দিঘির জলের উপরে বেঁচে থাকে, এটা তার লাইফ। কিন্তু শৈবালের উপরে যখন শিশির পড়ে, সেই শিশির যদি গড়ায় দিঘির জলে যুক্ত হয়, তখন শৈবাল হাউমাউ করে বলে, এই দিঘি শোনো, তোমাকে আমি 1 ফোঁটা জল দিছি। এখন দিঘির এত জল, সেখানে শৈবাল 1 ফোঁটা জল দিলে অথবা না দিলে দিঘির কি যায় আসে? কি লস? কিছুই না, নাথিং, কিছুই না। বুঝতে পারছো কথাটা? সো সমাজে আমরা কিছু মানুষকে দেখি যারা নিজেরা সবসময় উপকার গ্রহণ করে, বিনিময়ে যদি সামান্য উপকার করতে পারে তাহলে তারা খুব ঢাকঢোল পিটায় বলে। এই হচ্ছে কথা। তো ঠিক এই কথাটা এখানে আসছে, ধ্বনিটিরে প্রতিধ্বনির সদা ব্যঙ্গ করে, ধ্বনির কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে। প্রতিধ্বনি তৈরি হয়েছে ধ্বনির থেকে, অথচ সে ধ্বনিকে কি করে? ব্যঙ্গ করে। আর সে যে ধ্বনির কাছে ঋণী এটা ধরাইতে পারে, বুঝাইতে চায়। কারণ ধ্বনি না হইলে প্রতিধ্বনি কই থেকে হইতো? তো যদি দিঘির জল না হইতো, শৈবাল কই থেকে হইতো? এরপরে আসো, এটা আমরা স্যাম্পল উত্তর সহ দিয়ে দিছি। এবার ভাব সম্ভাষণ লেখার নিয়ম কানুন নিয়ে একটু আলাপ করি আমরা। অনুবাদ তোমাদের আসে নাই, অনুবাদ যদি আসে, যেখানে ভাবানুবাদ করা দরকার সেটা করবা, যদি আক্ষরিক করা দরকার সেটা করবা। আমি অনুবাদের কিছু কলা কৌশল তোমাদের আগে একটু বলে দিই, দিয়ে শেষ করি জায়গাটা। অনুবাদ কিভাবে ভালো অনুবাদ করা যায়, আসো আমরা সেটা নিয়ে সামান্য আলাপ করব। 1, এটার মূল ভাবটা বোঝার চেষ্টা করা, মূল ভাব বোঝা। 2, সহজ ভাষায় লেখা, সহজ ভাষা লেখা, এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর যেটা হচ্ছে, অনেক সময় কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে ঝামেলা হয়, তাই না? যদি বড় বাক্য থাকে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে প্যাসেজের ক্ষেত্রে, কম্পাউন্ড থাকলে ভেঙে একাধিক বাক্যে লেখা। ভেঙে কি করবা? ভেঙে একাধিক বাক্যে লিখবে, এটা হচ্ছে কাজ। আর লাস্টে যেটা করবা, যদি প্যাসেজ কঠিন আসে আর কি, ইংরেজির ক্ষেত্রে প্যাসেজ কঠিন হলে সেই প্যাসেজের উপর, সেই প্যাসেজ এর ভাবের উপর যথাসম্ভব কাছাকাছি আরেকটা বাংলা অনুবাদ লিখে দিবা। বুঝো নাই মনে হয়? ধরো এমন একটা প্যাসেজ আসছে ইংরেজিতে, তুমি ধরতে পারতাছো না, খুব টাফ, রেমিটেন্স, গ্লোবাল ওয়ার্মিং, এই টাইপের খুব উচ্চমার্গীয় জিনিস দিয়ে প্রশ্ন করছে, আটকে গেছো, স্বাভাবিক। ওখানে খুব কঠিন কঠিন কিছু ভোকাবুলারি থাকবে। তো যদি ধরতে না পারো যে কি লিখবা, লাইন টু লাইন কি যাবা, তখন তুমি তো বুঝতে পারছো বিষয়টা কি, বিষয় যে রেমিটেন্স এটা তো তুমি বুঝছো, বা এটার বিষয় যে হইলো গিয়া তোমার গ্লোবাল ওয়ার্মিং, তুমি এটা তো বুঝছো, এটা বুঝলে এনাফ। তখন গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কি হইতে পারে? খারাপ কথা হবে না, গ্লোবাল ওয়ার্মিং আমাদের ঠেকাইতে হবে, এটা পরিবেশকে নষ্ট করবে ইত্যাদি। বা রেমিটেন্স নিয়ে আসছে, রেমিটেন্স কি খাওয়ার জিনিস, এটা লেখা থাকবে না। রেমিটেন্স আমাদের বৈদেশিক মুদ্রায়ের একটা উৎস, প্রচুর শ্রমিক বিদেশে কাজ করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, এটা আমাদের আয়ের যে চেইনটা আছে এটাকে ঠিক রাখে, ইত্যাদি ইত্যাদি, এটা গুরুত্ব নিয়ে আসছে। সো ওই থটের উপরে তুমি আরেকটা অনুচ্ছেদ নিজে লিখে দিবা। ধরো ওই জায়গায় 6 লাইনের অনুচ্ছেদ আসছে, তুমি 6 লাইনের ভাববস্তু দিয়ে একটা থট লিখে দিবা। মানে ইংলিশে ধরো 6 লাইনের প্যাসেজ, তুমিও কি করবা, ওই ভাব যতটা কাছাকাছি নেওয়া যায় ওইরকম 6 বা 7 বাক্যে আরেকটা প্যাসেজ লিখে দিবা। তাহলে তুমি অন্তত শূন্য পাবা না, কিছু একটা পাবা। কলা কৌশলে বুঝছো কিনা বলো? বলো। আজকে শুধু রিটেন ক্লাস হচ্ছে, তাসমিনা সুলতানা, ইয়েস, আজকে তোমাদের শেষ ক্লাস। আজকে ক্লাসের পরে তোমাদের সাথে বিদায়। নীরব, পড়তে পারো পড়তে পারো, বললাম তো। ওকে, তারপরে আসো আমরা ভাব সম্প্রসারণ লিখব। বলছিলাম ভাব সম্প্রসারণ কেমনে লিখতে হয়, এবার কলা কৌশলটা মাঝখানে একটু দিয়ে দিই। দেখো আমরা এই ভাব সম্প্রসারণ লেখার সময় এখানে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এমন কিছু করছি, করি নাই, খেয়াল করে দেখো। প্যারা ভাঙছি না প্যারা ভাঙি নাই, এটা দুইটা স্লাইডে গেছে, বাট প্যারা প্যারা করি নাই। তাহলে এখানকার ট্রিক আছে। হোয়াটস দ্য ট্রিক? ভাব সম্প্রসারণ লেখার কৌশল,
কিভাবে লিখতে হয়। হ্যাঁ, এটা অনেকবার আসছে তোমাদের, ধরে নেওয়া যাও এবারও আসবে। ভাব সম্প্রসারণ লেখার কৌশল। প্রথমে যেটা করবা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে, খাতার স্পেস চেক দিবা, কতটুকু জায়গা তোমাকে দিছে এটা একটু দেখবা। এটা 1 নম্বর কাজ। এটা ভুলে গেলে তুমি বড় ধরনের ক্ষতির শিকার হইতে পারো। খাতার স্পেস চেক দিবা। কেন বুঝায় বলতেছি রে ভাই, খাতার স্পেস কি করবা, চেক দিবা। কারণ ধরো এটা হচ্ছে খাতা, এখন খাতার মধ্যে এই জায়গায় টপিক লিখে থাকে, এই জায়গায় জায়গা দিয়ে দেয়, তো এইটুক জায়গা দিছে তোমার লেখার জন্য, হাফ পেজ থেকে একটু বেশি, এর মধ্যে তোমার কাজ শেষ করতে হবে, এটাই তোমার কাজ। তুমি এর বাইরে তো যাইতে পারবা না, পারবা? আর তোমরা যেটা করো, খাতার স্পেস দেখো না, পাইছো প্রশ্ন ও আল্লাহ কমন পড়ছে বলে লেখা শুরু করে দিছো, পরে দেখা গেছে তোমার লেখা শেষ কিন্তু খাতা বাকি। অথবা বেশিরভাগ ক্ষেত্রে হয় তোমার লেখা শেষ হয় নাই কিন্তু খাতা শেষ হয়ে গেছে, কারণ খাতায় তো জায়গা বরাদ্দ দিয়ে দেয়, তুমি বেশি যেতে পারবা না, 8টা প্রশ্ন দিয়ে রাখছে, অর্থাৎ যতটুকু জায়গা দিবে লিখিত তুমি ততটুকুর মধ্যে শেষ করতে হবে, স্পেস বরাদ্দ দেওয়া থাকে খাতার মধ্যে। বুঝছো এবার আমার কথাটা? তো খাতার স্পেস দেখবা, এই জন্য উত্তরটা তুমি যদি গুছায় শুরু করতে পারো, যতটুকু জায়গা দিছে তার মধ্যে কাজটা তোমার শেষ করা লাগবে, দিস ইজ দ্য পয়েন্ট। খাতার স্পেস দেখবা। তারপরে 2, আগে ভাববে পরে লিখবে। কি করবে? আগে ভাববে পরে লিখবে। আগে তুমি চিন্তা করে নিবা যে এটা দিয়ে তুমি কি করবা। টপিক আসছে যে সহায় সে রহে, ও আচ্ছা বুঝতে পারছি, ধৈর্যশীল অধ্যবসায়ী মানুষ যারা, তারা পৃথিবীতে টিকে থাকে, সার্ভাইভ করে, ফাইন। তো কি লিখবো এটা আমি আগে ডিজাইন করবো না? যদি উত্তরকে তুমি মেন্টালি ডিজাইন করতে না পারো, তোমার লেখা ভালো হবে না। তুমি তো শুরুতেই উত্তর লেখা শুরু করে দাও, খাতা ধরছো আর লেখা শুরু করছো সহজ মনে করে, পরে দেখা যাবে উত্তরটা গুছায় আসে নাই, শেষের কথা আগে চলে আসছে, আগের কথা পরে চলে গেছে। অথবা লাস্টের দিকে গিয়ে তোমার এমন একটা সুন্দর কথা মনে পড়ছে, এটা আগে লেখার কথা ছিল। এই জন্য তুমি টাইমটাকে কনজিউম করবা প্রপারলি। ধরো তুমি 7 মিনিট সময় পাইছো একটা ভাব সম্প্রসারণ লেখার জন্য, 1.5 থেকে 2 মিনিট চিন্তা করো, উত্তরকে মেন্টালি ডিজাইন করো, তারপর লেখা শুরু করো। 5 মিনিট লিখলেই হবে। চিন্তা ভাবনা না করে 7 মিনিট লেখা যে কথা, চিন্তা করে 5 মিনিট লিখলে এর থেকে তুমি নম্বর বেশি পাবা। অর্থাৎ তুমি গুছায় আনতে পারবে উত্তরটা, কনসাইজ হবে, উত্তরের মান ভালো হবে। এই জন্য আগে ভাববা পরে লিখবা। এরপরে 3, মনে রাখবা তোমরা অনেক সময় এই ভুলটা করো, যে তোমরা হচ্ছে কি বলে ওই প্যারা দেওয়া শুরু করো। ঠিক আছে, এটা করবা না। ডেটা দেওয়া শুরু করে এটা করবা না। তাহলে আমি আগে লিখলাম হচ্ছে তোমার কোনো ডেটা বা কোটেশন দেয়া যাবে না, এবং শেষে 4 নম্বরে বললাম 1 প্যারায় উত্তর শেষ করবা। 1 প্যারায় কি করবা? উত্তর শেষ করতে হবে 1 প্যারায়। 1 প্যারায় কেন উত্তর শেষ করবা? এটার কি কাহিনী? এটার কাহিনী হলো এই, দেখো ডেটার আগে বলি, আমরা নর্মালি কি করি, রচনা লেখার সময় প্রচুর সাল দেই, ইনফরমেশন দেই, প্রচুর পরিমাণে ওভারডোজ দিয়ে দেই। দিলে কি হয়, লেখা সুন্দর হয় আমরা বলি, বা আসলেও তো স্ট্রাকচারাল জায়গাগুলো, পরিসংখ্যান টাইপের যেসব লেখা টেখা আছে, এগুলোতে ডেটা ইউজ করা লাগে, কোটেশন ইউজ করা লাগে, তারপরে উদ্ধৃতি তোমার দেওয়ার পাশাপাশি এটাকে ছক টক টেবিল গ্রাফ টাফ এসব আমরা দিতে বলি। এটা সত্য, ভালো রচনার ক্ষেত্রে তুমি এটা খুব সুন্দর করে দিতে পারবা, কিন্তু ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তুমি কোনো কোটেশন ইউজ করবা না, নো কোটেশন। কেন? তুমি এটা কোটেশনের ব্যাখ্যা করতেছো, এটা কোটেশনের ব্যাখ্যা করতে গিয়ে কি আবার তুমি কোটেশন দিবা? দরকার আছে? একটা কোটেশনের ব্যাখ্যা দিতে গিয়ে তুমি আরেকটা কোটেশন দিবা কেন? তুমি ভাব সম্ভাষণের উত্তর হচ্ছে তোমার নিজস্ব ন্যারেটিভ, তুমি তোমার কথা, তোমার বক্তব্য, তুমি যা বলতে চাও তুমি সেটা বলতেছ। সুতরাং ভাব সম্ভাষণ মানে তো এটা তোমার ন্যারেটিভ লিখছো, এখানে কোনো কোটেশন আনবা না, দরকার নেই, জায়েজ নেই। আচ্ছা, ডেটা ডেটা দিবা না, সাল টাল তারিখ মারিখ হাবিজাবি পরিসংখ্যান এসব না দেওয়াই ভালো। তবে হ্যাঁ, যদি খুব প্রাসঙ্গিক কোনো বিষয় হয় ডেটার ক্ষেত্রে, তুমি ডেটা দিতে পারবা,
তবে সেটা খুব কম। কিরকম? ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ধরো এখন তুমি লিখতে গিয়া তোমার প্রাসঙ্গিকভাবে কিছু ডেটা আসবে, তুমি হয়তো বলবা স্বাধীন দেশের শত্রু থাকে, তার প্রমাণ হচ্ছে এই 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু 72 সালের জানুয়ারি মাসে জহির রায়হান স্বাধীন দেশে নিখোঁজ হয়েছেন। তো এখন স্বাধীন দেশেও যে শত্রু থাকে বোঝানোর জন্য তুমি দুইটা ডেটা বলছো, 71-এ স্বাধীন হয়েছো, 72-এর জানুয়ারি মাসে জহির রায়হান নিখোঁজ হয়ে গেছে। এই যে কথাটা তুমি বলছো খুব প্রাসঙ্গিক ডেটা, গায়ে পড়ে আইসা তোমার লেখাকে লুক্রেটিভ করার জন্য তুমি পরিসংখ্যানের চার্ট ইউজ করো নাই বা ওইরকম কিছু করো নাই। এরকম খুব হালকা পাতলা কিছু ডেটা তুমি চাইলে ইউজ করতে পারবা, এর বাইরে করার দরকার নেই। বুঝছো কিনা বলো? আচ্ছা, এরপরে আসো এক পারে উত্তরটা লিখবা। এক পারে মানে হচ্ছে একজন অলরেডি প্রশ্ন করছে পুষ্পিতা সম্প্রসারিত ভাব লিখবে কিনা। হ্যাঁ, সবই লিখবা। উত্তরটা একটা প্যারার ভিতরে হবে। ধরো তুমি এখানে 15 লাইন লিখছো, এক প্যারায় থাকবে 15টা লাইন, প্যারা ভাঙতে পারবে না। শুরুর দিকে অবশ্যই মূল ভাব থাকবে, তারপর অবশ্যই ভাবের সম্প্রসারণ থাকবে, শেষের দিকে এসে তোমার সিদ্ধান্ত থাকবে, তবে প্যারা হবে একটা। নো পয়েন্টস, নো পয়েন্টস, নো পয়েন্টস, কোনো পয়েন্ট করা যাবে না। একটা প্যারা লিখতে হবে মানে তো পয়েন্ট করা যাবে না, বুঝতেই পারতেছো। কোনো পয়েন্টও করতে পারবে না, প্যারাও ভাঙতে পারবে না, এক প্যারায় উত্তর লিখতে হবে। কাজ আগে যেটা করতা সেটাই করবা, শুরুতে মূল ভাবই থাকবে, তারপরে সম্প্রসারণই থাকবে, তারপরে সিদ্ধান্তই থাকবে, তবে কাজটা করতে হবে একটা প্যারার ভিতরে। এটা এখন মডার্ন, এটা স্ট্যান্ডার্ড। এবার বুঝে থাকলে বলো যে ভাইয়া বুঝছি। আর আমার প্রশ্নের উপরে ফার্দার আবার মানে কি বলে সম্পর্ক প্রশ্ন করার দরকার নেই, কথা এটাই ফাইনাল। তোমার কোনো কিছু বোঝা থাকলে জিজ্ঞেস করতে পারো, ভাই এটা বুঝি নাই। কথা বুঝছো এই পর্যন্ত? এইটা হলো ভাব সম্প্রসারণের কৌশল, এটা হলো পদ্ধতি। তো এই হলো তোমাদের বিগত বছরের প্রশ্ন, 4খান প্রশ্ন। পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব খুব থাকে কতক্ষণ, যে সহে সে রহে, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। ওয়াও ওয়াও ওয়াও, কি একটা অবস্থা। আসো আমরা এগুলার অ্যান্সার নিয়ে আলাপ করি। উপরেরটা একটা সারমর্মের শেষের 2 লাইন। ওখানে একটা কথা আছে, এক ধরনের মূল ভাব শেষ হলে ওইখান থেকে সম্প্রসারিত ভাব স্টার্ট করব। পুষ্পিতা, এই মেয়েটা মনে হয় একটু সোজা সরল টাইপের, এত সিধা মানুষ দিয়ে এই যুগ চলে? হ্যাঁ, এত সরল হইলে হবে? এই কথাই তো বলছি তুমি একটা প্যারার ভিতরেই করবা, 1-2 লাইনে যেখান থেকে মূল ভাব শেষ হবে সেখান থেকে সম্প্রসারণ শুরু করবা, ওই লাইন শেষ করে ক্লোজ করে, বুঝছো? তারপরে লাইন থেকে সম্প্রসারণ শুরু করবা। ধরো তুমি এইখানে 1 লাইন দিলা, পরের লাইনে এখানে গিয়ে শেষ হয়ে গেল মূল ভাব, এখান থেকে তুমি সম্প্রসারণ শুরু করবা, সম্প্রসারণ শেষ হয়ে গেছে এখানে গিয়ে, তারপর ঠিক পরের লাইনে তুমি তোমার সিদ্ধান্ত দিবা। আমাদের স্যাম্পল উত্তরটা দেখো, উপকারের উপকারকে স্বীকার করার মাধ্যমে কৃতজ্ঞতার চমৎকার উদাহরণ সৃষ্টি করা যায়, উপকারের উপকারকে অস্বীকার করার মাধ্যমে মনুষ্যত্বের অবমাননা করা হয়। এটা হলো মূল ভাব। দেখো বুঝছো নাকি? এবার না বুঝলে আমার খুব খারাপ লাগবে। ধ্বনি থেকে সৃষ্টি হওয়া প্রতিধ্বনিকে ঋণ স্বীকারের বিষয়ে ধ্বনির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কিন্তু প্রতিধ্বনি বিপরীতে ধ্বনিকে সর্বদা ব্যঙ্গ করে, এর মাধ্যমে প্রতিধ্বনি ধ্বনির কাছে নিজের ঋণী পরিচয় লুকিয়ে রাখতে চায়। প্রতিধ্বনির এ ধরনের কার্যক্রম অকৃতজ্ঞতার পরিচায়ক। ধ্বনি ছাড়া প্রতিধ্বনির অস্তিত্বহীনতা এড়িয়ে হীনমন্যতা বশত প্রতিধ্বনি যেমন অস্বীকার করে, সমাজে প্রতিধ্বনির মতো করে গোপনকারী অকৃতজ্ঞ অনেক লোক রয়েছে। সামাজিক প্রেক্ষাপট দেখাইলাম। সত্য প্রকাশে ঋণ স্বীকারে যে অগৌরবের কিছু নেই, এই সহজ সত্যটি তারা কখনোই স্বীকার করে না। আমাদের জীবনীয় প্রতিধ্বনির ন্যায় অকৃতজ্ঞ লোক দেখা যায়, যারা কখনোই উপকারের উপকার স্বীকার করে না, বরং ব্যঙ্গ ও পরিহাসের মাধ্যমে নিজেদের হীনমন্যতাকে প্রকাশ করে। অন্য সহযোগিতা জীবন উদ্ভাসিত উপকৃত হলে তা স্বীকার না করে উপকারের উপহাস করা এক ধরনের ব্যাধি। ব্যক্তি জীবনে অন্যের থেকে পাওয়া উপকার স্বীকার করলে নিজের ছোট হওয়ার সম্ভাবনা থাকে না, বরং উপকারের সাথে সম্প্রীতি স্থাপিত হয়। নিজের উপকৃত হওয়ার বিষয়টি লুকায় রাখলে তাদের সমাজ উপকারের কাছে গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে ব্যক্তি জীবনে, এখান থেকে এটা হলো তোমার সিদ্ধান্ত ধরতে পারো তুমি। ব্যক্তি জীবনে অন্যের থেকে পাওয়া উপকার স্বীকার করলে নিজের ছোট হওয়ার সম্ভাবনা থাকে না, বরং উপকারের সাথে সম্প্রীতি স্থাপিত হয়।
নিজের উপকৃত হওয়ার বিষয়টি লুকালে তাতে সমাজ উপকারের কাছে ঘৃণিত হওয়ার সম্ভাবনা থাকে। না বুঝলে এখন আমি কি করতে পারি বলো তোমাদের কাছে। এখান থেকে দেখাইলাম কোন জায়গাটা মূল ভাব, এই পর্যন্ত মূল ভাব এটা। এরপর এখান থেকে সম্প্রসারণ শুরু হয়েছে, সম্প্রসারণ এই জায়গায় আসা শেষ হয়েছে, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে সিদ্ধান্ত। দেখো কথাগুলো, আমার কথাগুলো রিলেটেবল কিনা। ভাব সম্প্রসারণে 5 থাকে 10 থাকে, যত দেয় তার উপরে, ওটা নিয়ে তোমার প্যারা খাওয়ার কিছু নাই। বুঝতে পারছি ভাইয়া। তো এমন একটা জিনিস বুঝাইতে যদি আমার এত প্যারা দেশ তোরা, কেমনে হবে বল? সোজা জিনিস বুঝাইতে এত প্যারা দেশ কেন? পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব খুব থাকে কতক্ষণ। এটা একটা সারমর্মের শেষের দিকের লাইন বলছিলাম। ওখানে বলা আছে, একদিন ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খোবানলে। একদিন আমার পায়ে জুতা নাই, মনের কষ্ট পাইছি, অনেক বুকে কষ্ট লাগছে। এরপরে বলছে, একদিন ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খোবানলে। মনে কষ্ট পাইছে, পায়া মনের কষ্ট লাঘব করার জন্য ভজনালয়ে গেছে। ধরো মন্দির বা মসজিদ এমন জায়গায় গেছে, বুঝছো? ভজনালয়ে গেলাম ভজন কারণে, অর্থাৎ প্রার্থনার জন্য গেছে আর কি ওই জায়গায়। সেটা দেখি একজন পদনাহি তার, সে জায়গায় গিয়ে দেখি একটা মানুষ, তার ঠ্যাং নাই, অমনি জুতার ক্ষেত গুছিল আমার। সেটা দেখি একজন পদনাহি তার, অমনি জুতার ক্ষেত ঘুছিল আমার। ওখানে গিয়ে যখন দেখলাম একজনের ঠ্যাং নাই, তখনই আমার জুতা না থাকার কষ্টটা হয়ে গেল, ঘুচে গেল, কমে গেল। তারপরে আবার নিজের এবার প্রবোধ দিচ্ছে, যে পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ থাকে কতক্ষণ। তুমি আরেকজনের অভাব যখন চিন্তা করবা, নিজের অভাব নিজের কষ্ট আর কতক্ষণ থাকে। তুমি যে খারাপ আছো এটা তো সত্য কথা, তোমার থেকে আরেকজন খারাপ আছে এটা আরো বেশি সত্য কথা। তুমি যেমন আছো তার থেকে অনেকেই খারাপ আছে, হ্যাঁ এটা সত্য। তুমি যেমন আছো তার থেকে অনেকে ভালো আছে, বাট তুমি যেমন আছো এর থেকে অনেকে খারাপ আছে। তুমি আরেকজনের খারাপটা যদি চিন্তা করো, নিজে অনেক ভালো থাকতে পারবা, নিজের সন্তুষ্টি দিতে পারবা। সহজ কথায় বলছে যে আমি যখন গিয়ে দেখলাম ওখানে তার পা নাই, তার ঠ্যাং নাই, আমার তো জুতা নাই, জুতা কিনলেই হয়ে যাবে, কিন্তু আমি একজনকে দেখলাম ওই জায়গায় তার পা নাই, দুনিয়ার সব জুতো ওকে দিলেও পড়তে পারবে? পারবে না তো, আমার তো জুতা কিনলেই সমাধান। সো নিজের মনের কষ্ট কমে গেছে, এই হচ্ছে কথা। যে সহে সে রহে, এটা অধ্যবসায়। তুমি যদি পরিশ্রম করো, সহ্য করো, ধৈর্য ধরো, প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে পারো, তাহলে তুমি সহ্য করতে পারলে রক্ষা হবে তোমার, অর্থাৎ তুমি পৃথিবীতে টিকে থাকবা, সার্ভাইভ করবা। এরপর সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। বলছে বাস্তবতা কঠিন, ঠিক আছে, বাট সেটাকে আমি রিসিভ করেছি। সে কখনো বঞ্চনা করে না, সে কখনো অন্যায় করে না, সে কখনো জুলুম করে না, সে কখনো হতাশ করে না। তুমি যদি সত্যকে মেনে নিতে শিখো, সত্যকে মেনে নিয়ে বাস্তবতাকে যদি ফেস করতে শিখো, তুমি ভালো থাকবা। এরপরে গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বুঝতে পারছো? বলছে বইয়ের বিদ্যা আর আরেকজনের হাতে টাকা, এটা তো আর তোমার না, প্রয়োজনের সময় তুমি পাবা না। বইয়ের বিদ্যা যদি মাথায় থাকে তুমি প্রয়োজনে ব্যবহার করতে পারবা, টাকা যদি তোমার কাছে থাকে তুমি ব্যবহার করতে পারবা। আরেকজনের কাছে অনেক টাকা আছে, তাতে তোমার লাভ কি? তোমার কাছে 100টা বই আছে, বইতে অনেক বিদ্যা আছে, তুমি পড়ো নাই, তাতে তোমার লাভ কি? বইয়ের ভিতরের বিদ্যা যেমন তোমার কাজে লাগে না, তুমি যদি আত্মস্থ করতে না পারো, ঠিক আরেকজনের টাকা তোমার কাজে লাগবে না যদি টাকা তোমার না হয়। বুঝতে পারছো কথা? ক্লিয়ার কিনা বলো? নিজের না থাকলে, নিজের গুণ বা নিজে যদি তুমি কোনো কোয়ালিটি অর্জন করতে না পারো, আরেকজনকে তো তুমি চলতে পারবে না। ইটস নট দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? তাহলে এগুলো তোমাদের ঢাবির এ ইউনিটে আসা। এরপরে এখানে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, এখানে আমরা দিয়ে দিছি তোমার উত্তর সংকেত, এন্ড দেন সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন কৌশল। অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় সেটা বলবো। জুলাই গ্রাফিতে আসছিল গত বছর, প্লাস্টিক দূষণ আসছিল এতে 23, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে। কে জানে জিজ্ঞেস করছিল অন্য বিশ্ববিদ্যালয়ে কি, খুলনা বিশ্ববিদ্যালয়ে গতবার আসছে জুলাই বিপ্লবে গ্রাফিতি। গ্রাফিতি মানে দেয়াল লেখা যেগুলো আর কি, প্রতিরোধী বাণীগুলো। প্লাস্টিক দূষণ ঢাবির এতে আসছে 22-23-এ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এতে আসছে 20-21-এ। নতুন বাংলাদেশ আসছে, রাষ্ট্র সংস্কার আসছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আয়নাঘর ও আসছে না, সরি এগুলো আমরা দিছি, সরি। সুবর্ণ জয়ন্তী আসছে, এরপরে তোমাদের জন্য নতুন বাংলাদেশ দিছি, রাষ্ট্র সংস্কার দিছি, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দিছি, আয়নাঘর দিছি। এরপর আরো কিছু এখানে কৌশল আছে, সুন্দরবন, বিশ্বায়ন, পোশাক শিল্প, দারিদ্র বিমোচন। সো তুমি অনুচ্ছেদ কেমনে লিখবা?
উত্তর এখানে দিয়ে রাখছি। প্রথমে যেটা করবা, ইংলিশে এটাকে বলে টপিক সেন্টেন্স, মানে শুরুর দিকে ডিফাইন করে নিবা তুমি যেটা দিয়ে লিখতেছো এটা কি জিনিস, অর্থাৎ শুরুর দিকে এটাকে সংজ্ঞায়ন করবা, সংজ্ঞায়ন করবা, তারপর এটাকে ডিটেইলিং করবা, মানে বিস্তারিত লিখবা। বিস্তারিতর মধ্যে যদি তোমার ভালো দিক খারাপ দিক থাকে এটা লিখবা, যদি এমন হয় ভালো খারাপ দুটো লিখবা, হ্যাঁ এগুলো লিখবা। তারপরে হচ্ছে এটার প্রভাব কি হইতে পারে তুমি সেটাও লিখবা। মোটামুটি লেভেলের যদি কোনো সমস্যা হয় তাহলে সমাধান কি হইতে পারে এটাও লিখবা। ঠিক আছে, এটা মানে টপিকের উপর নির্ভর করে আর কি তুমি কি লিখবা না লিখবা। ঠিক আছে, বিস্তারিতের মধ্যে ভালো খারাপ থাকলে লিখবা, প্রভাব থাকলে লিখবা, সমাধান থাকলে লিখবা। অথবা ধরো এটা যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস হয়ে থাকে তাহলে তার গুরুত্ব কি এটা তুমি তুলে ধরবা। আর শেষের দিকে আইসা তুমি তোমার মতামত দিয়ে শেষ করে দিবা। এই হচ্ছে কথা। তুমি ইংলিশও জানো, তোমাদের ভাইয়েরা পড়াইছে মেবি এগুলো, বা ইংলিশে যেহেতু তোমাদের প্যারাগ্রাফ লিখতে হয় রেগুলার। আয়নাঘরটা কি? আয়নাঘর হলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তোমার হচ্ছে অনেক রাজনৈতিকভাবে যারা বিরোধী মতাদর্শের মানুষ তাদেরকে ধরে নিয়ে বন্দি করে রাখা হইতো, বন্দি করে তাদের উপর টর্চার করা হইতো, বুঝছো? এটা গোপন বন্দিশালা, এটাকে আয়নাঘর বলা হয়েছে। তো এখন আয়নাঘর বলে আসলে এটা কোনো অফিসিয়াল নাম না, এটা নিউজ মিডিয়া এই নামটা দিছিল। নেত্র নিউজ নামে একটা নিউজ আছে সুইডেন ভিত্তিক, ওরা প্রথমবার এই টাইপের একটা নিউজের উপরে মানে ঘটনার উপরে নিউজ করছিল। গাজীপুর বা এরকম ওই এলাকায় এক লোক বাড়ি, বিদেশ থেকে আসছে, বিদেশে থাকতে সে বিদেশে থেকে লেখালেখি করতো সরকারের বিরুদ্ধে, সে দেশে আসছে, পরে তারে পুলিশ বা ডিজিএফআই ধরে নিয়ে বন্দি করে রাখছিল। পরে সে কোনোভাবে ওখান থেকে ছাড়া পাইছে বেশ কয়েক বছর পরে, তারপরে সে বিদেশে গিয়ে এগুলো আস্তে আস্তে বলছে, ফাঁস করছে। তো ওই নেত্র নিউজ তার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে ওই একটা তোমার নিউজ করছিল, তো সেখানে তারা প্রতীকীভাবে ওইটার নাম দিয়েছিল আয়নাঘর। বুঝতে পারছো? এটা কোনো অফিসিয়াল নাম না, এটা একটা প্রতীকী নাম, এটা বন্দিশালা, টর্চার সেল আর কি। আমরা এখানে লিখছি এই জায়গাটা, পড়লে বুঝতে পারবো। খুব আলোচিত ছিল আর কি গত বছর, ওই আলোচিত হওয়ার কারণে আমরা এটা রাখছি এই জায়গায়, বুঝছো? আর এখানে বলছে সুন্দরবন বিশ্বায়ন, পোশাক শিল্প, দারিদ্র বিমোচন, এগুলোর উপরে তুমি যেন আইডিয়া নাও, প্র্যাকটিস করো, যেন তুমি যেন শেখো লিখো। এই হচ্ছে কথা। তো এখন চলো আমরা চলে যাব হচ্ছে প্রথম পত্রে।